দেখো, সেন্ট্রাল প্লেস থিওরি, ক্রিস্টেলার, এটা অনেক বড় থিওরি। মানে এই থিওরির যে সারমর্ম সেটা অনেক বড়। বহু কিছু পড়তে হবে এই থিওরিতে, বা অনেক নিত্য নতুন কনসেপ্ট আছে। ওয়ান বাই ওয়ান ওগুলোকে নোট ডাউন করবে, জাস্ট ওয়ান লাইনার হিসাবে। যে জায়গাগুলো শুধু বলা হবে নোট ডাউন করতে, শুধু সেটুকুই নোট ডাউন করবে। এখানে বোঝানোর জন্য অনেক উদাহরণ দিয়ে বা অনেক কেস স্টাডি করে বিষয়গুলোকে লেন্দি করা আছে। কনসেপ্ট গুলো এতটা জটিল নয়, এক কথায় বোঝা যাবে যদি সেটা বাংলায় লিখে নাও খাতায়। মেটেরিয়ালসে তো পাবেই, বাংলায় খাতায় লিখে নিলে তাহলে পড়ার সময় অসুবিধা হবে না। Theory was given by Walter Christeller in 1933, one of the first location theory in human geography। মানে হিউম্যান জিওগ্রাফির প্রথম লোকেশনাল থিওরি ছিল ক্রিস্টেলারের থিওরি, along with von Thunen agricultural location theory and Weber industrial location theory. Central place theory is one of the locational traits that become the basis of lawmaking tradition in quantitative revolution phase। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ভূগোলে যখন সেই মাত্রিক বিপ্লবের সময়কাল বা কোয়ান্টিটেটিভ রিভলিউশন চলছে, সবকিছুকেই স্ট্যাটিস্টিক্যাল নর্মসে রিপ্রেজেন্ট করার একটা অসম প্রতিযোগিতা বা আনইভেন কম্পিটিশন রয়েছে, সেই সময়কালে পাবলিশড হওয়া থিওরিগুলির মধ্যে অন্যতম থিওরি ছিল ওয়াল্টার ক্রিস্টেলার প্রদত্ত সেন্ট্রাল প্লেস থিওরি। যদি এই সময় আরো অনেক থিওরি পাবলিশড হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি ওয়েবার, তারপরে তোমার ভন থুনের থিওরি, স্মিথের থিওরি, ম্যাক্সিমাম জিওগ্রাফির থিওরি এই সময়তে পাবলিশড হয়। The objective of quantitative revolution phase was to develop model and theories for more objective analysis in geography, to make geography as a modern scientific discipline। ভূগোলকে শুধুমাত্র ভূগোল হিসেবে না দেখে তাকে বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করার জন্য সেই সময়কালের জিওগ্রাফাররা সবকিছুকেই বৈজ্ঞানিক থিওরি এবং মডেল মারফত ব্যাখ্যা করতে চেয়েছিলেন। যদিও সেটা থট যখন পড়িয়েছি দেখবে এগুলো নিয়ে ডিটেলসে ডিসকাশন রয়েছে। It is a deductive theory that developed to explain number, size, and location of central place and was based on a study of settlement system in southern Germany। এই থিওরি কোন জায়গার উপর নির্ভর করে হয়েছিল? দক্ষিণ জার্মানির যে সেটেলমেন্ট, সেই সেটেলমেন্টের উপর ডিপেন্ড করে থিওরি ডেভেলপমেন্ট হয়েছিল। This theory emphasized the hierarchical structure of the settlement in a mesoregion, এবং ওই জায়গাতে সেটেলমেন্টের হাইরার্কিয়াল স্ট্রাকচার, কিভাবে সেটেলমেন্ট গুলো একে অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকে, সেই বিষয়গুলোকেও দেখানো হয়। The hierarchy emphasized by Christeller has been 7 or more level, and there is a metropolitan city at the apex। মাঝখানের যে সিটিটা থাকে সেটা মেট্রোপলিটন সিটি, এবং একে কেন্দ্র করে অনেক ছোট ছোট সিটি তার পাশে গড়ে ওঠে। In term of metropolitan city, the apex of hierarchy, the theory is taken to both primate city concept and rank size rule। However, unlike both these settlement system, at the power level of the hierarchy, the central place theory emphasizes a popularly settlement and number of settlement at the level increase inversely with position of the hierarchy। মানে সহজ কথায় বললে এটার কনসেপ্ট এরকম যে যত আমরা হায়ারার্কির দিকে যাব
দেখো যে হায়ার অর্ডার থাকবে, হায়ার অর্ডার সেটেলমেন্ট মানে যেমন ধরো মাঝখানে যে সেটেলমেন্টটা রয়েছে এটা সেন্ট্রাল সেটেলমেন্ট, তাদের সংখ্যা কম হবে, কিন্তু যত দূরের দিকে যাব সেটেলমেন্ট ছোট হবে, ডিপেন্ডেন্ট হবে এবং তার সংখ্যা বাড়তে থাকবে। ঠিক র্যাঙ্ক সাইজ রুলের কনসেপ্টের মতোই বিষয়টা কিছুটা। দেখো এখানে এই যে রেড সিটি দেখানো হয়েছে, এটা হচ্ছে কোনো একটা মেন সিটি, মাঝখানে এখানে যে রেড সিটিটা দেখছো এটা কোনো একটা মেন সিটি। রেড সিটির পাশে এই ইয়েলো রঙের সিটিগুলো, এগুলো হলো এক একটা টাউন। দেখো রেড সিটির সংখ্যা একটা, টাউন কটা রয়েছে? চারটে, তাই তো? তার পাশে দেখো এগুলো মার্কেট টাউন কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা রয়েছে মার্কেট টাউন, 13। ভিলেজ দেখো অসংখ্য রয়েছে, ভিলেজ আমি ধরে নিলাম এখানে ধরো 30টা ভিলেজ রয়েছে। তাহলে কি দেখলাম না, হায়ারার্কিয়ালি এদের সংখ্যা কি হতে থাকে? ইনক্রিজ হতে থাকে। মেন সিটি থেকে যত ছোট সিটির দিকে যাব সংখ্যা বাড়বে। Although the theory state that like rank size rule, number of settlement of the settle smaller size increases with decrease in rank, মানে যত র্যাঙ্ক কমতে থাকবে নিচের দিকে ধরো র্যাঙ্ক কমছে, তো যত র্যাঙ্ক কমতে থাকবে এদের সংখ্যা বাড়তে থাকবে। অলসো central place theory is a normative deductive theory rather than empirical inductive generalization. The central place theory is based entirely on the service and primary secondary activities are taken into consideration. এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট লাইন যেটা পরবর্তীকালে বারবার রিপিটেশন পাবে। দেখো সেন্ট্রাল প্লেস থিওরি ইজ বেসড এন্টায়ারলি অন দ্য settlement providing tertiary economic activities. The primary and secondary activities of the settlement are not taken into consider. মানে কোনো সেটেলমেন্ট যদি, কোনো সেটেলমেন্ট মানে অবশ্যই মাঝখানের এই বড় সিটিটাকে হতে হবে। এই সিটি যে সার্ভিস প্রোভাইড করবে এটা কোন সার্ভিস হতে হবে? টার্সিয়ারি সার্ভিস। কোন সেকেন্ডারি এবং প্রাইমারি সার্ভিস সেন্ট্রালিটির বিচার্য বিষয় নয়। টার্সিয়ারি সার্ভিসের মধ্যে কি থাকে? গুড অ্যান্ড সার্ভিস, পণ্য এবং পরিষেবা। সে পরিষেবা মানে সবসময় যে এডুকেশন, হেলথ বা এরকম বড় ধরনের কোনো পরিষেবা হবে এরকম নয়। রিটেল, ব্যাংকিং সার্ভিস, এমনকি তোমার ড্রিঙ্কিং ওয়াটার সার্ভিস, ইলেকট্রিসিটি সার্ভিস, ট্রান্সপোর্টেশন সার্ভিস, যে কোনো সার্ভিস এর মধ্যে ইনক্লুডেড থাকতে পারে, এমনকি নিউজ পেপার সার্ভিস পর্যন্ত। ওকে, কিন্তু অবশ্যই সেটা টার্সিয়ারি অ্যাক্টিভিটিস হতে হবে। This theory identifies the role of settlement at the different hierarchical level. এবার এখানেই সেটেলমেন্টকে বিভিন্ন হায়ারার্কিয়াল লেভেলে ভেঙে দেওয়া হয়েছে। কাকে সার্ভিস প্রোভাইড করবে? দেখো, ইট প্রোভাইডিং গুড অ্যান্ড সার্ভিস টু দ্য সেটেলমেন্ট দ্যাট অকুপাই লোয়ার র্যাঙ্ক ইন দ্য হায়ারার্কি। মানে এই লাল সেটেলমেন্ট তার পরবর্তী অর্ডারের সেটেলমেন্টকে সার্ভিস প্রোভাইড করবে, বা তার আশেপাশে যারা রয়েছে ধরো এদেরকে সার্ভিস প্রোভাইড করবে। সিস্টেমটা এভাবে একটা নেটওয়ার্ক বা কমপ্লেক্স তৈরি করে। চলো নেক্সট অপশনে গিয়ে ব্যাপারটা আরো ক্লিয়ার ভাবে দেখা যাবে। Assumption of central place theory. Like all normative theories, central place theory is also based on some assumptions that have been made to simplify the reality. প্রত্যেক থিওরি কিছু অ্যাজাম্পশন আছে, মানে এবার থেকে এই অ্যাজাম্পশনের বিষয়টা শিখবে। এতদিন পর্যন্ত বোধহয় অ্যাজাম্পশন বেস থিওরি পড়ানো হয়নি। সেন্ট্রাল প্লেস থিওরি থেকে ইকোনমিক বা রিজিওনালের যত থিওরি পড়বে না,
প্রত্যেকটা থিওরির কিছু বেসিক ভিত্তি রয়েছে বা কিছু কিছু কন্ডিশন বলে দিয়েছে, সেই কন্ডিশন গুলো থাকলেই থিওরিটা তবে অ্যাপ্লিকেবল হবে। কিরকম বলেছে? ফার্স্ট অফ অল, ক্রিস্টেলার হ্যাজ অ্যাজিউম অ্যান আইসোট্রপিক প্লেন। এই টার্মটাও পরবর্তীকালে বহুবার পাবে। আইসোট্রপিক কথার অর্থ হচ্ছে সমধর্মী অঞ্চল। সমধর্মী অঞ্চল মানে শুধু এই নয় যে সেখানে ল্যান্ড সারফেসটা শুধু প্লেন হবে। সমধর্মী অঞ্চল বলতে বোঝায় সেই অঞ্চলের টেরেন মানে ইউনিফর্ম টেরেন, মানে ল্যান্ড সারফেস তো প্লেন হতেই হবে, তার সাথে সয়েল ফার্টিলিটিও এন্টায়ার রিজিয়নে সেম হবে, ক্লাইমেটিক টাইপ সেম হবে, ডিস্ট্রিবিউশন অফ দ্য ন্যাচারাল রিসোর্স এটাও সেম হবে। মানে ওই অঞ্চলের মধ্যে কোথাও কোনো তোমার অসম প্রতিযোগিতা চোখে পড়বে না, বা কোথাও স্কারসিটি অফ দ্য রিসোর্সেস বা অভাব এগুলো দেখা যাবে না। যা কিছু থাকবে সব জায়গায় সমানভাবে থাকবে, মানে সবকিছুর বন্টন সমান। নেক্সট, পপুলেশন ইজ অলসো ইভেনলি ডিস্ট্রিবিউটেড, এবং এই অঞ্চলের মধ্যে জনসংখ্যার বন্টন সেটাও সমান হবে। ইজি মুভমেন্ট ইজ ইউনিফর্ম ইন অল ডিরেকশন। এই ল্যান্ডস্কেপে যে কোনো দিকে খুব সহজে মুভমেন্ট করা যাবে এবং পরিবহন ব্যয় সব দিকে সমান হারে বাড়বে। কেন্দ্র থেকে দূরত্ব অনুসারে পরিবহন ব্যয় সব দিকে সমান হারে বাড়তে থাকবে। There is a single means of transport and cost of the transportation proportionate to distance. Single means of transport মানে কি? শুধুমাত্র কার ট্যাগ, পায়ে চলা বা সেই ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি চলা রাস্তা, এক ধরনেরই ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে, না কোনো রোড আছে, না রেল আছে, না এয়ার সিস্টেম রয়েছে, না জলপথ রয়েছে। একটাই মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে সড়ক পথ, এবং সেখানে পরিবহন ব্যয় দূরত্ব অনুসারে ইকুয়ালি ইনক্রিজ করবে। যেমন প্রতি কিলোমিটারে 2 টাকা করে যদি বাড়ে, 5 কিলোমিটার গেলে 10 টাকা, 10 কিলোমিটার গেলে 20 টাকা, 50 কিলোমিটার গেলে 100 টাকা, সব দিকে সমান হারে বাড়বে। ক্লিয়ার? Plane has uniform distribution of the central place that provided good and service and perform administrative function. এবং এই ইউনিফর্ম প্লেসে সেন্ট্রাল প্লেস মানে কেন্দ্রীয় অঞ্চল সমান হারে বা সমানভাবে তার পণ্য পরিষেবা দিতে থাকবে, সেও কোনো ডিসক্রিমিনেশন করবে না। ওকে, কনজিউমার অফ ভেরিয়াস গুড অ্যান্ড সার্ভিস আর পারফেক্টলি রেশনাল ইন দেয়ার বিহেভিয়ার। বলছে পণ্যের ক্রেতা যারা, তারা খুব যুক্তিসঙ্গত, বিচার বুদ্ধিশীল, বিচক্ষণ মানুষ। মানে সহজ কথায়, যেখানে কম টাকায় পাবে পাবলিক সেখানে খাবে, তাই তো? তাহলে কেউ যদি ধরো 15 টাকা কেজি আলু বিক্রি করে, যদি কেউ তার মধ্যে 14 টাকা দেয়, দেখবে সবাই তার কাছে আলু কিনতে যাবে। মানে এটা কমন ট্রেন্ড। এটাই ক্রিস্টেলার বোঝাতে চেয়েছেন যে যারা পণ্যের ক্রেতা তারা খুব বিচক্ষণ। দে ট্রাভেল টু নিয়ারেস্ট দ্য সেন্ট্রাল প্লেস টু অবটেন গুডস। আবার ধরো তোমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরের বাজারেও আলু 14 টাকা, 10 কিলোমিটার দূরের বাজারেও আলু 14 টাকা। তুমি তোমার বাড়ির কাছাকাছি দোকান থেকেই আলুটা কিনবে 1 কিলোমিটারের মধ্যে, বা যদি তোমার বাড়ির পাশেই দোকান থাকে ধরো, সেখানেও 14 টাকা কেজি আলু, তুমি সেখান থেকে কিনবে, দূরে মার্কেটে যাবে না। তাহলে তাদের তারা এটাও দেখে যে কোথায় কম দূরত্বে কম পয়সায় জিনিসটা পাবো, and service and minimizing their travel distance। তাহলে তারা অবশ্যই তার, এটা আমি আলুর উদাহরণ দিলাম, যে কোনো গুডস অ্যান্ড সার্ভিস তারা নিয়ারেস্ট ডিস্টেন্স থেকে নেবে এবং তাদের ট্রাভেল ডিস্টেন্স তারা কমাতে চাইবে, কারণ ট্রাভেল ডিস্টেন্স দূরত্ব অনুযায়ী ট্রাভেল কস্ট কে ক্যারি করে। যত বেশি দূরে যাবে তত কষ্ট হবে এবং খরচ বেশি হবে। নেক্সট যেটা বলেছে যে পারচেসিং পাওয়ার আর ইউনিফর্ম এন্টায়ার দ্য আইসোটপিক রিজিয়ন। এই আইসোটপিক বা সমধর্মী অঞ্চলের মানুষের যে পারচেসিং পাওয়ার মানে ক্রয় ক্ষমতা, সেটাও যদি সমান হয়, মানে এগুলো সবই অ্যাজাম্পশন, যদি হয় ধরে নিল, প্রোভাইডার অফ দ্য সার্ভিস এন্ড সাপ্লায়ার অফ ভেরিয়াস গুড আর ইকোনমিক। আবার যারা সার্ভিস প্রোভাইড করছে মানে পণ্যের বিক্রেতা যারা, তারা কিন্তু ইকোনমিক মেন। ইকোনমিক মেন মানে কি? তারা সবসময় কি চাইবে? আমার বেশি লাভ হোক। দে ট্রাই টু ম্যাক্সিমাইজ দেয়ার প্রফিট বাই লোকেশন অন দ্য সেন্ট্রাল প্লেস টু অবটেন লার্জেস্ট পসিবল মার্কেট। তাহলে তারা কোন জায়গায় বিক্রি করতে চাইবে?
যেখানে তার মার্কেট এরিয়াটা অনেক বড় হবে, বা ওই দ্রব্য যেখানে কেউ বিক্রি করছে না এরকম ফাঁকা জায়গা তারা খুঁজবে। ধরো দেখছি যে তোমার বাড়ির পাশে একটা দোকান রয়েছে, নিশ্চয়ই ওই দোকানের দেওয়ালের পাশে আরেকটা দোকান কেউ তৈরি করবে না, করবে কি? করবে না। তাহলে সে কোথায় দোকানটা তৈরি করতে চায় না? যেখানে ওর থেকে কিছুটা দূরে, যেখানে দেখছে যে এখানে দোকান করলে আমার বেশি বিক্রি হবে বা মার্কেট ভালো পাওয়া যাবে, এরকম জায়গার দোকান করবে। তাহলে যারা পণ্যের বিক্রেতা তারাও কিন্তু ইকোনমিক ম্যান। অ্যাজ পিপল প্রেফার টু ভিজিট নিয়ারেস্ট সেন্টার, যেহেতু মানুষ কোনো দ্রব্য কিনতে তার কাছাকাছি যে জায়গা বা কাছাকাছি দোকান সেখানেই প্রেফার করে, দ্য সাপ্লায়ার্স উড লোকেট as far away from each other as possible to the command the largest market area. তাই সাপ্লায়ার্স এরা সাধারণত মার্কেট এরিয়া থেকে খুব বেশি দূরবর্তী স্থানে থাকবে না, বা তার মার্কেট এরিয়া বা নিজের যে ইনফ্লুয়েন্স এরিয়া সেটা ইনক্রিজ করার চেষ্টা করবে। ওই কনসেপ্ট গুলো দ্বিতীয়বার আবার পাবে, এক একটা কেসে এক ভাবে আমি বুঝিয়ে দেবো। নেই দেখো ওপরের যে অ্যাজাম্পশন গুলো, ওই অ্যাজাম্পশন ছিল এক্সপ্লিসিট অ্যাজাম্পশন। এক্সপ্লিসিট অ্যাজাম্পশন মানে হচ্ছে যে অ্যাজাম্পশন যে কোনো কন্ডিশনে পরিবর্তন হবে না, সব সময় সিমিলার থাকবে, এটাকে বলা হয় এক্সপ্লিসিট অ্যাজাম্পশন। দেয়ার আর a number of implicit assumption, এই অ্যাজাম্পশন ক্ষেত্র বিশেষে পরিবর্তন হতে পারে। কি কি? The population of each central place depend upon a number of good and service offered there. প্রত্যেক সেন্ট্রাল প্লেসের আন্ডারে যে পপুলেশন রয়েছে তারা ওই সেন্ট্রাল প্লেসের উপর ডিপেন্ডেন্ট। কোন কোন ক্ষেত্রে ডিপেন্ডেন্ট? গুড এবং সার্ভিস ওই সেন্ট্রাল প্লেস যে প্রোভাইড করছে তার উপর ডিপেন্ডেন্ট। স্মলার settlement in the system provide smaller variety of goods and service, larger settlement provide greater variety of goods. যদি সেটেলমেন্ট ছোট হয় তার পণ্য পরিষেবা দেওয়ার ক্ষমতা সীমাবদ্ধ হবে বা লিমিটেড হবে। বড় সেটেলমেন্ট হলে অনেক বেশি পণ্য পরিষেবা অফার করতে পারবে বা ভ্যারাইটিস অফ গুড সার্ভিস তার কাছে থাকবে। সেন্ট্রাল প্লেস হায়ারার্কি অ্যাক্ট অ্যাজ আ ক্লোজড সিস্টেম। সেন্ট্রাল প্লেস হায়ারার্কি একটা ক্লোজ সিস্টেমের মধ্যে রয়েছে। ইন ক্রিস্টালার স্কিম অফ থিংস দ্য সেন্ট্রাল প্লেস সার্ভ অনলি দেয়ার হিন্টারল্যান্ড। মনে রাখতে হবে একটা সেন্ট্রাল প্লেস তার হিন্টারল্যান্ড মানে তার পার্শ্ববর্তী অঞ্চলেই সে শুধুমাত্র সার্ভ করতে পারে। এই সেন্ট্রাল প্লেস দূরবর্তী এই প্লেসকে সার্ভ করতে পারবে না, এটা ক্রাইটেরিয়া। প্রত্যেক সেন্ট্রাল প্লেস তার হিন্টারল্যান্ড, হিন্টারল্যান্ড মানে কি? ওই সেন্ট্রাল প্লেটের ওই সেন্ট্রাল প্লেসের যে নিকটবর্তী অঞ্চল বা অধিবাসী রয়েছে, যারা ছোট ছোট ভিলেজ থাকতে পারে, টাউন থাকতে পারে, কনসেপ্ট অনেক রকম ভাবে হয় সেটা পরে দেখবে, শুধু তাদেরকেই সার্ভ করা যাবে। এটা একটা ক্রাইটেরিয়া। কি বললাম? সেন্ট্রাল প্লেস শুধুমাত্র তার হিন্টারল্যান্ডে যে বসতি রয়েছে বা তার সীমানায় যে বসতিগুলো রয়েছে সেই সীমানার বসতিকেই সার্ভ করতে পারে, এদেরকে ছাড়িয়ে গিয়ে দূরে কোনো একটা বসতিকে সেন্ট্রাল প্লেস সার্ভ করবে না। দে নাইদার প্রডিউস গুড ফর ইন্টারন্যাশনাল অর international use, sorry, national or international use, they import anything from outside the network settlement. আরেকটা কনসেপ্ট হচ্ছে এই সেন্ট্রাল প্লেসের নিজস্ব পণ্য শুধুমাত্র এখানে তারা বন্টন করতে পারবে। তারা যেমন অন্য জায়গা থেকে কোনো পণ্য পরিষেবা আমদানি করেও বন্টন করতে পারবে না, এদের এক্সেস বা উদ্বৃত্ত বা সারপ্লাস প্রোডাক্ট বাইরে রপ্তানিও করতে পারবে না। তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট যেহেতু বন্ধ, তাই এই সেটেলমেন্টকে কি বলা হয়? এই সেটেলমেন্টকে বলা হয় বা এই কনসেপ্টকে বলা হয় ক্লোজ সিস্টেম। ক্লিয়ার? এখানে ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ থাকে, এরা বাইরে যেমন এক্সপোর্টও করতে পারবে না, বাইরে থেকে কোনো কিছু ইম্পোর্ট করেও ডিস্ট্রিবিউশন করতে পারবে না। নেক্সট বলেছে the central place exists to serve areas surrounding them, এবং সেন্ট্রাল প্লেস শুধুমাত্র তার সীমানার যে সেটেলমেন্ট বা পেরিফেরি বা হিন্টারল্যান্ড, ওই হিন্টারল্যান্ডের সেটেলমেন্টে যারা থাকে তাদেরকেই সার্ভ করবে। the service provided to the
লোকাল পপুলেশন অফ দ্য সেন্ট্রাল প্লেস আর নট টু টেকেন ইনটু অ্যাকাউন্ট। আর একটা বিষয় হচ্ছে, দেখো এটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে এটা ধরো একটা সেন্ট্রাল প্লেস, এই সেন্ট্রাল প্লেস পণ্য পরিষেবা দিচ্ছে তার হিন্টারল্যান্ডের বসতিকে, তাই তো, তার পাশের বসতিকে। এখন সেন্ট্রাল প্লেসেরও তো নিজস্ব বসতি আছে, এই সেন্ট্রাল প্লেসের মধ্যেও কেউ না কেউ বসবাস করে। ভাবো তোমার ফ্যামিলি, তুমি দায়িত্ব নিয়েছো যে তোমার ফ্যামিলির আশেপাশে 10টা ফ্যামিলিকে সার্ভিস দেবে। এখন তোমার নিজের ফ্যামিলিকে অভুক্ত রেখে যদি তুমি বাইরের লোককে সার্ভিস দিতে থাকো, তাহলে ফ্যামিলিতে আগুন জ্বলে যাবে, তাই তো। এক্ষেত্রে সেন্ট্রাল প্লেস আগে কি করবে, তার নিজের ফ্যামিলি বা সেন্ট্রাল প্লেসের মধ্যে যে সেটেলমেন্ট রয়েছে, সেই সেন্ট্রাল প্লেসের মধ্যে থাকা সেটেলমেন্টকে সার্ভিস দিতে হবে। তারপরে যেটা সারপ্লাস হবে, সেই সারপ্লাস গুড অ্যান্ড সার্ভিস তার হিন্টারল্যান্ড সেটেলমেন্টকে প্রোভাইড করবে। এক্ষেত্রেও কনসেপ্ট হলো, সেটেলমেন্ট যদি তার ইন্টারনাল সেটেলমেন্টকে, সরি, সেন্ট্রাল প্লেস যদি তার ইন্টারনাল সেটেলমেন্টকে সার্ভিস দেয়, মানে তুমি তোমার ফ্যামিলিকে সার্ভিস দিচ্ছ, ভাবো, সেটা কিন্তু ওই সেন্ট্রাল প্লেসের সেন্ট্রালিটির বিচার্য বিষয় নয়। মানে ওই সেন্ট্রাল প্লেসের সেন্ট্রালিটি যখন জাজমেন্ট করা হবে, ওটা তার কোনো ক্রেডিট হিসাবে গণ্য হবে না। ধরেই নেওয়া হয় এটা সেন্ট্রাল প্লেসের রেসপন্সিবিলিটি তার নিজের পপুলেশনকে সার্ভ করা। ওকে, নিজের পপুলেশনকে সার্ভ করার জন্য তার সেন্ট্রালিটির বিচার হয় না। সো দ্য লোকাল পপুলেশন অফ দ্য সেন্ট্রাল প্লেস আর নট টেকেন ইনটু অ্যাকাউন্ট। তাই সেন্ট্রাল প্লেসের মধ্যে যে লোকাল পপুলেশন, তাকে সার্ভ করাটা কিন্তু এখানে ধরা হয় না। নেক্সট, নাম্বার অফ সেন্ট্রাল প্লেস ইন দ্য সিস্টেম ইজ দ্য মিনিমাম। এবার এই সেন্ট্রাল প্লেসের সংখ্যা সিস্টেমে কম হয়, অলরেডি আমরা দেখেছি সেন্ট্রাল প্লেস কম থাকে এবং পরিষেবা নেওয়ার লোকই বেশি থাকে, দেবার লোক বেশি থাকে না। A central place of higher order provided goods and service of the central place of the lower order to beside providing the good service on the basis which attained higher rank in the hierarchy। এবার হায়ার অর্ডার সেটেলমেন্ট, ধরো এটা র্যাঙ্ক ওয়ান সেটেলমেন্টের পাশে ধরো এগুলো হচ্ছে র্যাঙ্ক টু সেটেলমেন্ট রয়েছে, ভালো করে বোঝো, এই সেটেলমেন্ট গুলো র্যাঙ্ক টু, এই র্যাঙ্ক টু সেটেলমেন্টকেই সার্ভিস দেবে। যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে কোনো গুড সার্ভিস তার দেখবে বিভিন্ন এসডিও কে দেওয়া হয়, এগুলো ধরো এসডিও অফিস, 2 নম্বর গুলো এসডিও। এসডিও কাকে সার্ভিস দেবে, এস সীমানায় ছোট ছোট কে থাকে, সেটেলমেন্ট থাকে, এগুলো হচ্ছে থার্ড অর্ডার সেটেলমেন্ট। সেকেন্ড অর্ডার সেটেলমেন্ট সার্ভিস দেবে থার্ড অর্ডার সেটেলমেন্টকে, মানে বিডিও কে। এদের সীমানায় আবার ফোর্থ অর্ডার সেটেলমেন্ট রয়েছে, ছোট ছোট প্রত্যেকের, এদের আবার এরকম জোন রয়েছে। তাহলে ভাবো এখানেও ধরো একটা ফোর্থ অর্ডার রয়েছে, চাইলে এই সেন্ট্রাল প্লেস চাইলে সেন্ট্রাল প্লেস এই ফোর্থ অর্ডার সেটেলমেন্টে কিন্তু সার্ভিস দিতে পারে না, সার্ভিস দেয় না। যেমন এসডি অফিসের পাশে একটা গ্রাম থাকলে সরাসরি এসডি অফিস কি গ্রামকে কোনো সার্ভিস দেয় না, এসডিও পাঠিয়ে দেয় বিডিওতে, বিডিও পাঠিয়ে দেয় গ্রাম পঞ্চায়েত, সেখান থেকে গ্রামে আসে, মানে সবকিছু একটা অর্ডারে চলে। তাই সার্ভিস যদি নিতে হয় তো এই সিকোয়েন্স মেনটেন করেই নিতে হবে। ক্লিয়ার? এখানে সবকিছু অর্ডার অনুযায়ী হয়। হায়ার অর্ডার সেটেলমেন্ট তার নেক্সট লোয়ার অর্ডারকে সার্ভিস দিবে, কিন্তু স্টেপ জ্যাম করা যাবে না। মানে 1 নম্বর অর্ডারের সেটেলমেন্ট 2, 3, 4 কে না দিয়ে 5 নম্বরকে দিতে পারবে না, বা 2, 3, 4 কে দিয়েও 5 নম্বরকে দিতে পারবে না। 1 নম্বর সেটেলমেন্ট শুধু 2 নম্বরকেই সার্ভিস দিতে পারবে, এর বাইরে কাউকে দিতে পারবে না, আর তার নিজের সেটেলমেন্টকে দিতে পারবে, ওর মধ্যে যারা রয়েছে তাদেরকে দিতে পারবে। নেক্সট, entire system operate in an environment of competition and complete information। দেখো কমপ্লিট ইনফরমেশন মানে সম্পূর্ণ সিস্টেম একটা কম্পিটিশনের মধ্যে চলে, এই কম্পিটিশন থেকেই তো সার্কুলার মার্কেট এরিয়া হেক্সাগনে কনভার্ট হবে। পিপল আর টু নিয়ারেস্ট সেন্টার প্লেস হোয়ার রিকোয়ার গুড অ্যান্ড সার্ভিস আর অফার। তাহলে সাধারণত মানুষ কোথায় যায়, তার আশেপাশের সেন্টার প্লেস যেখানে গুড সার্ভিস অফার করে। আচ্ছা, এই যে দুটো তার অ্যাজাম্পশন ছিল 2 ধরনের,
আগে বলো অ্যাজাম্পশন গুলো ক্লিয়ার হয়েছে কিনা। আগে বলো যে যে অ্যাজাম্পশন গুলো দেখানো হলো, অ্যাজাম্পশন গুলো ক্লিয়ার হয়েছে কিনা। ধীরে ধীরে এর প্রচুর কনসেপ্ট আছে, এক একটা ক্ষেত্রে কনসেপ্ট গুলো এক এক রকম ভাবে আসবে, এগুলো উদাহরণ দিয়ে বুঝে মনে রাখতে হবে। কারণ এটা এমন একটা থিওরি না, এর ভেতর থেকে কোশ্চেন হয়, মানে ভেতরের দেবের রেঞ্জ থ্রেশহোল্ড এইসব কনসেপ্ট থেকে কোশ্চেন এসেছে। তো এর অ্যাজাম্পশন যেটা বললাম, অ্যাজাম্পশন ক্লিয়ার হয়েছে তো। নেক্সট দেখো ফান্ডামেন্টাল কনসেপ্ট। এখানে দুটো ফান্ডামেন্টাল কনসেপ্ট রয়েছে। প্রিন্সিপাল অফ সেন্ট্রালাইজেশন, প্রিন্সিপাল অফ হায়ারার্কি। প্রিন্সিপাল অফ সেন্ট্রালাইজেশন কি? Principle of centralization applies to all matter in the universe. Principle of centralization applies all matter in the universe. মানে সবকিছু একটা কেন্দ্রিকতা রয়েছে। যেমন আমাদের ইউনিভার্সের কথা ভাবো, কেন্দ্রে সূর্য, সূর্যকে কেন্দ্র করে কারা ঘুরছে? গ্রহ, তাই তো, এইভাবে গ্রহগুলো ঘুরছে। আবার এই গ্রহকে কেন্দ্র করে কারা ঘুরছে? এই গ্রহের আবার উপগ্রহ রয়েছে, ঠিক? গ্রহের আবার উপগ্রহ থাকে। এখন সেন্ট্রাল প্লেস থিওরিতেও সবকিছুর কেন্দ্রিকতা আছে। সেন্ট্রাল প্লেস থিওরিতেও সবকিছুর কেন্দ্রিকতা আছে। দেখো, অল কাইন্ড অফ ন্যাচারাল সিস্টেম হ্যাভ আ সেন্টার অ্যান্ড পেরিফেরি। যে কোনো ন্যাচারাল সিস্টেমের সেন্টার আর পেরিফেরি থাকে। সান ফর এক্সাম্পল ফর্ম center of the solar system, likewise a region its center and periphery। তাহলে সানেরও কিন্তু একটা ইনফ্লুয়েন্স এরিয়া বা সীমানা আছে, যে সূর্য কতদূর পর্যন্ত কিরণ দিতে পারে। মহাকাশে সূর্যের চেয়ে অনেক বড় নক্ষত্র রয়েছে, তাদের ক্ষমতা সূর্যের কয়েক হাজার গুণ বেশি। তাহলে আমাদের উপরে যে মহাকাশ, মহাকাশে সূর্যেরও একটা সীমা রয়েছে, যেটাকে বলা হয় সোলার অ্যাটমসফিয়ার বা সৌরজগৎ। খুব সংক্ষেপে বললে মিল্কি ওয়ে গ্যালাক্সি। ওই গ্যালাক্সি হচ্ছে সূর্যের সীমানা। তাহলে সবকিছুর কেন্দ্র আছে, কেন্দ্রের বাইরে এরকম একটা সীমানা বা পেরিফেরি আছে। ওকে, ঠিক একইভাবে সূর্য যদি বাদ দিয়ে মাঝখানের অংশটা একটা সেন্ট্রাল প্লেস ধরি, তারও একটা সীমানা থাকবে। নেক্সট, প্রিন্সিপাল অফ হায়ারার্কি। হায়ারার্কি মানে হচ্ছে লেভেল, মানে যে জিনিসটা আমরা এতক্ষণ বা কিছুক্ষণ আগে জিকে জিপের র্যাঙ্ক সাইজ রুলে পড়লাম, level of the settlement বা order of settlement. Principle of the hierarchy underlies the ordering phenomena in the step-like arrangement. Most natural phenomena are arranged in hierarchical order. যেমন ল্যান্ডফর্ম, ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম কি দেখানো হয় না? কন্টিনেন্ট ওশান। সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম মাউন্টেন, প্লেটো, প্লেন। থার্ড অর্ডার ল্যান্ডফর্ম যেগুলো এর ওপরে তৈরি হয়, যেমন
অ্যালুভিয়াল প্লেন, তারপরে ন্যাচারাল লিভিস, অর্ডার অফ ল্যান্ডফর্ম রয়েছে। ঠিক একইভাবে অর্ডার অফ সেটেলমেন্টও হয়। সেন্ট্রাল প্লেস ফার্স্ট অর্ডার, তারপরে সেকেন্ড অর্ডার থাকে, তারপরে থার্ড অর্ডার থাকে, এভাবে চলতে থাকে। দুটো কনসেপ্ট ক্লিয়ার হলো। সেন্ট্রালাইজেশন মানে সবকিছু একটা কেন্দ্রিকতা থাকে, তাকে কেন্দ্র করে ঘুরে, তাকে কেন্দ্র করে তৈরি হয়। একইভাবে প্রিন্সিপাল অফ হায়ারার্কি মানে সেটেলমেন্টের একটা করে লেভেল আছে, সেই লেভেল অনুযায়ী তাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়। 6 মেজর ডিরাইভড কনসেপ্ট। দেখো এটা 6টা কনসেপ্টের উপর নির্ভর করে এই থিওরির বেস তৈরি হয়েছিল। এগুলো আমি জাস্ট ডিটেলসে বলছি না, তোমাদের প্রত্যেকের কাছে ম্যাটার আছে বা পেয়ে যাবে। চাইলে তোমরা পুরোটা পড়তে পারো, জাস্ট আমি কনসেপ্ট গুলো বলে দিচ্ছি। কনসেপ্টটাই জরুরি, মানে কোশ্চেন তো লাইন ম্যাচ করে হবে না, যদিও অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু যদি ধারণাটা থাকে অপশন পড়ে ডেফিনেটলি অ্যান্সার করতে পারবে। ওগুলো খাতায় নোট ডাউন করতে শুরু করবে এখান থেকেই, দেখো। আর অবশ্যই এর অ্যাজাম্পশন গুলো পড়বে। কেন বলছি, এরকম অনেক কোশ্চেন হয় যেখানে বলে দেয় যে কোনটা সেন্ট্রাল প্লেস থিওরির অ্যাজাম্পশনে বলা ছিল না। ধরো 4টে অপশন দিল কি 5টা ওখানে লিখে দিল, পরে অপশন গুলো রয়েছে, দেখবে 3টে হয়তো বলা ছিল, 2টো বলা ছিল না। ওই দুটো তোমাকে ওখান থেকে আইডেন্টিফাই করতে হবে। তাই ভালোভাবে অ্যাজাম্পশন শুধু সেন্ট্রাল প্লেস নয়, সব থিওরির অ্যাজাম্পশন ভালো করে পড়া খুব জরুরি। কনসেপ্ট অফ সেন্ট্রাল প্লেস, এই যে আমরা সেন্ট্রাল প্লেস এই কথাটা বারবার বলছি। সেন্ট্রাল প্লেস কি? ইট ইজ আ প্রিন্সিপাল সেটেলমেন্ট অফ এনি রিজিয়ন। এটাকে চিফ বা মেইন সেটেলমেন্ট বলা হয়, দ্যাট প্রোভাইড গুড অ্যান্ড সার্ভিস, যেটা গুড সার্ভিস প্রোভাইড করে। ধরো এটা একটা সেটেলমেন্ট, এই সেটেলমেন্টটা আমার সেন্ট্রাল সেটেলমেন্ট। এটা কাকে গুড সার্ভিস প্রোভাইড করবে? এটা যদি ফার্স্ট অর্ডার সেটেলমেন্ট হয়, এর আশেপাশে এরকম কি রয়েছে, সেকেন্ড অর্ডার সেটেলমেন্ট রয়েছে। এই সেকেন্ড অর্ডার সেটেলমেন্ট গুলোকে গুড সার্ভিস প্রোভাইড করবে। এবার সেন্ট্রাল প্লেস মানে যে সব সময় একেবারে মাঝখানেই হতে হবে, এটাও একটা ভুল ধারণা। আচ্ছা, গুড সার্ভিসে বলে রাখি, এই গুড সার্ভিস অবশ্যই টারসিয়ারি হবে। এটা অবশ্যই টারসিয়ারি গুড সার্ভিস হবে, এটা আমরা অলরেডি এর আগে আমরা এটা পড়েছি। এন্ড রেগুলার নেচার টু অল সারাউন্ডিং রিজিয়ন ডিপেন্ড অন ইট। সমস্ত সারাউন্ডিং রিজিয়ন মানে সেকেন্ড অর্ডার সেটেলমেন্ট এই ফার্স্ট অর্ডারের উপর ডিপেন্ড করে থাকবে। ওকে, সেন্ট্রাল প্লেস ইজ ক্যারেক্টারাইজড বাই ম্যাক্সিমাম পুল অ্যান্ড হাই ডিগ্রি অফ ফাংশনালিটি। মানে এর ক্যারেক্টারিস্টিক্স এমনই হবে, আশেপাশের সেটেলমেন্ট থেকে বা আশেপাশের সেটেলমেন্টকে সবসময় এর দিকে অ্যাট্রাক্ট বা আকর্ষণ করে রাখবে। কি কারণে? কি ধরনের সার্ভিস? টার্সিয়ারি সার্ভিসের মধ্যে ট্রান্সপোর্ট, হেলথ, এডুকেশন, আরো অন্য ধরনের সার্ভিস হতে পারে। ইট ইজ আ ফোকাস পয়েন্ট অফ সারাউন্ডিং রিজিয়ন, মানে আশেপাশের সারাউন্ডিং রিজিয়ন যদি আমরা এটা জুড়ে দিই, তার কেন্দ্রবিন্দু হবে এই সেটেলমেন্ট। আবার এখানে বলে রাখি, কেন্দ্রবিন্দু কথার অর্থ এই নয়, কেন্দ্রবিন্দু কথার অর্থ এই নয় যে সবসময় এটা মাঝখানেই হতে হবে। কেন্দ্রবিন্দু কথার অর্থ এই নয় এটা মাঝখানেই হতে হবে। ধরো একটা বড় এরিয়া রয়েছে, সেন্ট্রাল প্লেসটা এখানেও থাকতে পারে। উদাহরণ কি? অ্যারাউন্ড আ ভিলেজ, টাউন। ধরো অনেকগুলো আশেপাশে ছোট ছোট ভিলেজ রয়েছে, এই ভিলেজের মাঝে যদি একটা বড় টাউন থাকে, এই টাউন হলো সেন্ট্রাল প্লেস, এবং ওই টাউনের সীমানা হলো তার পেরিফেরি। অ্যারাউন্ড আ লার্জ টাউন অর মিডিয়াম টাউন, মেট্রো সিটি। আবার এরকম ধরো বড় বড় অনেক টাউন ছিল, এর আশেপাশে এরকম ছোট ছোট ভিলেজ তো অবশ্যই আছে। এটা ধরো তার মধ্যে একটা বড় টাউন, এটা একটা বড় টাউন, তার মাঝে একটা মেট্রো সিটি, এখানে তো একটা বড় টাউন ছিল, এবং এই বড় টাউনের পাশে অবশ্যই ছোট ছোট টাউন আছে, এখানে ছোট ছোট টাউন, ছোট 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 ভিলেজ আছে, মাঝখানে একটা মেট্রো সিটি, এটা আবার একটা সেন্ট্রাল প্লেসের এক্সাম্পল। তাহলে সেন্ট্রাল প্লেস সবসময় যে একটা মেট্রো সিটি হবে বা কলকাতা মুম্বাইয়ের মতো এরকম শহর হবে, এটাও ভুল কনসেপ্ট। একটা ভিলেজও সেন্ট্রাল প্লেস হতে পারে, একটা ভিলেজ, একটা ভিলেজের কেন্দ্রবিন্দু, এটাও সেন্ট্রাল প্লেস হতে পারে। যারা তার পাশের যে সেটেল এরিয়া রয়েছে বা বসতি এলাকা ওই ভিলেজের,
তাকে যদি যারা রেগুলার বেসিসে কিছু এরকম টারসিয়ারি অর্ডার সার্ভিস প্রোভাইড করে, রেগুলার বেসিসে প্রোভাইড করতে, তাহলে এটা ভিলেজও কিন্তু সেন্ট্রাল প্লেস হতে পারে। অ্যারাউন্ড আ মেট্রো সিটি, আ ক্যাপিটাল সিটি। আবার মেট্রো সিটির অনেক ধরনের মেট্রো সিটি রয়েছে, যেমন ভারতবর্ষের অনেক মেট্রো সিটি রয়েছে বা মিলিয়ন প্লাস সিটি রয়েছে, তার মাঝে আমাদের ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এটা একটা সেন্ট্রাল প্লেস। এই সেন্ট্রাল প্লেসের ধারণা এটা চেঞ্জেবল। যদি আমরা ভারতের রেসপেক্টে দেখি, দিল্লি সেন্ট্রাল প্লেস, তাহলে কলকাতা, মুম্বাই এরকম অনেক সিটি রয়েছে, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, সুরাট, হ্যাঁ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশের বিভিন্ন সিটি, তার সেন্ট্রাল প্লেস দিল্লি। দেখো দিল্লি কিন্তু মাঝখানে নেই, মাঝখানে থাকতে হবে এরকম ব্যাপার নয়। দ্বিতীয়ত, তুমি কলকাতার রেসপেক্টে ভাবো, আমাদের ছোট ছোট সিটি গুলো, যেমন এই ধরো চন্দননগর, হাওড়া, ব্যারাকপুর, তারপরে আশেপাশে বর্ধমান, কল্যাণী, এদিকে ধরো তোমার আসানসোল, এদের মাঝখানে বা এদের কেন্দ্রীয় শহর কলকাতা, এও কিন্তু মাঝখানে নেই। আবার বলছি মাঝখানে থাকতে হবে এরকম নয়। আবার দেখবে ওই শহরগুলো, মানে এই ধরো হাওড়া, বর্ধমান, কল্যাণী, বা আসানসোল, এর আশেপাশে দেখবে এরকম ছোট ছোট ভিলেজ আছে। সেই ভিলেজের সেন্ট্রাল সিটি হচ্ছে বা সেন্ট্রাল প্লেস হলো আসানসোল। আবার ওই ভিলেজ গুলোর আন্ডার দেখবে আরো ছোট ছোট কিছু সেটেল এরিয়া রয়েছে। তাই সেন্ট্রাল প্লেস ধারণা ক্রমাগত পরিবর্তনশীল। দিল্লিও যেমন সেন্ট্রাল প্লেস হতে পারে, একটা ভিলেজও সেন্ট্রাল প্লেস হতে পারে। আবার সেন্ট্রাল প্লেস এটা পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট হতে হবে। যেমন ধরো গ্রামের কোনো বাজার বা মার্কেট, যেটা সপ্তাহে 2 দিন থাকে, বা বাৎসরিক কোনো মেলা যেটা বছরে একবার আসে, প্রচুর মানুষের জনসমাগম হয়, ভিড় হয়, এগুলো সেন্ট্রাল প্লেসের এক্সাম্পল নয়। ওখানে মানুষ পরিষেবা নিতে গেলেও সেন্ট্রাল প্লেসের এক্সাম্পল নয়। লোকেশন of an annual fair, weekly market cannot be considered as a central place. They are not permanent establishment. তাহলে সেন্ট্রাল প্লেসের আরেকটা ক্রাইটেরিয়া কি দেখলাম, এগুলো নোট ডাউন করবে মাস্ট। পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট হতে হবে, মানে যেটা উঠে চলে যাবে এরকম ব্যাপার না, সারা বছর থাকবে, আর সার্ভিস রেগুলার বেসিসে প্রোভাইড করবে, সেটা অবশ্যই টারসিয়ারি সার্ভিস হতে হবে। সেন্ট্রাল প্লেস নিড নট নেসেসারি টু বি আ টাউন অর সিটি। এটা সবসময় যে সিটি টাউন হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ইভেন আ ভিলেজ ক্যান ফাংশন অ্যাজ আ সেন্ট্রাল প্লেস। আগেই বলেছি এটা ভিলেজও সেন্ট্রাল প্লেস হতে পারে। ফর ভিলেজেস আর পপুলেশন ক্লাস্টার অ্যারাউন্ড ইট, তার চারপাশে যে পপুলেশন থাকে তাদেরকে যদি এরকম ডেইলি বেসিসে কিছু সার্ভিস দিয়ে থাকে, তবে সেটাও হতে পারে। It might also be noted that not even all urban places are central places. আবার সব আরবান প্লেস সেন্ট্রাল প্লেস নয়। An industrial town that provided no service to its surrounding area is not considered as central place. খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। যদি কোনো ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে শহর গড়ে ওঠে, যেমন হলদিয়া, এটা কিন্তু সেন্ট্রাল প্লেস নয়। বা আসানসোল, এটা কিন্তু সেন্ট্রাল প্লেস হবে না। কোনো ইন্ডাস্ট্রিয়াল টাউন কখনো সেন্ট্রাল প্লেস হয় না, কারণ ইন্ডাস্ট্রিয়াল টাউন কখনো টারসিয়ারি সার্ভিস প্রোভাইড করে না। ওকে, for being a central place, a settlement must provide some regular service with daily periodicity to settlement located around it. মানে ওই সেটেলমেন্টের সীমানায় বা হিন্টারল্যান্ড জোনে, হিন্টারল্যান্ডের কনসেপ্ট পেয়ে গেলে। হিন্টারল্যান্ড মানে কি? হিন্টারল্যান্ড কথার অর্থ এখানে তার সীমানা, মানে এই ধরো সেটেলমেন্ট, তার সীমানা, এই সীমানাকে বলা হয় হিন্টারল্যান্ড, যতদূর সে সার্ভিস প্রোভাইড করে। সেই হিন্টারল্যান্ডে রেগুলার বা ডেইলি বেসিসে কিছু সার্ভিস প্রোভাইড করতে হবে, এবং এই সার্ভিস অবশ্যই কি সার্ভিস হবে? এই সার্ভিস অবশ্যই টারসিয়ারি সার্ভিস হবে। Only when people from surrounding area visit such settlement for obtaining some goods or service. এবং সেন্ট্রাল প্লেস মানে আবার এরকম নয় যে মানুষকে ওখানে গিয়ে সার্ভিস দিতে হবে। অনেক সময় সেন্ট্রাল প্লেস থেকেও কিছু সার্ভিস
একদম মানুষের বাড়িতেও প্রোভাইড করা হয়, যেমন ওয়াটার সাপ্লাই, মিল্ক সাপ্লাই, ইলেকট্রিসিটি সাপ্লাই, অনেক কিছুই বাড়িতেও প্রোভাইড করা হয়। তাহলে কনসেপ্ট অফ সেন্ট্রাল প্লেস ক্লিয়ার হয়েছে কি হয়নি? বলো বলো, চটপট বলো। 6টা কনসেপ্ট আছে, কনসেপ্ট গুলো নিজের মতো করে খাতায় নোট ডাউন করো। ক্লিয়ার হয়েছে? এবার চলো নেক্সট, সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস। এই যে বারবার বলা হচ্ছে সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস, সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস কি? বা যে ডেলি বেসিসে কিছু টার্সিয়ারি সার্ভিসের কথা বলা হচ্ছে, এটা কি ধরনের গুড সার্ভিস হতে পারে? দেখো, সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস, provision of goods and service is the basic function of a central place। মানে একটা সেন্ট্রাল প্লেসের বেসিক ফাংশন হচ্ছে সার্ভিস প্রোভাইড করা। The goods and service provided by the central place are called সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস। তাহলে কোনো একটা সেন্ট্রাল প্লেস যে ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে তাকে এক কথায় বলা হয় সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস। দ্যাট মাস্ট বি আ টারসিয়ারি ফাংশন, সেটা অবশ্যই টারসিয়ারি ফাংশন বা টারসিয়ারি সার্ভিস হতে হবে। এই টার্মগুলো বারবার রিপিট হচ্ছে, খেয়াল রাখবে, একদম ভুল করবে না। নো সেটেলমেন্ট that does not provide any tertiary service or function qualify for being considered as central place। যদি কোনো সেটেলমেন্ট টারসিয়ারি সার্ভিস প্রোভাইড না করে তাকে সেন্ট্রাল প্লেস বলা যাবে না, যে যতই কেন্দ্রবিন্দুতে থাকুক। যেমন ইন্ডাস্ট্রিয়াল টাউন। However, not all tertiary service also considered as central place। আবার সব ধরনের টারসিয়ারি সার্ভিস সেন্ট্রাল প্লেস তার কোয়ালিফাইং যে ডিগ্রি বা কোয়ালিফাইং ক্যারেক্টারিস্টিক্সে আসে না। যেমন মেট্রো সিটি ডেলি বাস সার্ভিস, দেখবে প্রতিদিন বর্ধমান, কল্যাণী, মেদিনীপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে বাস কলকাতা আসে। এটা কিন্তু টারসিয়ারি সার্ভিস নয়। টারসিয়ারি সার্ভিস এমন সার্ভিস হবে যেখানে মানুষ ওই সিটির উপরে ডিপেন্ডেন্ট হবে। তাই বাস সার্ভিস কোনো টারসিয়ারি সার্ভিসের এক্সাম্পল। বোঝা গেল? দ্য ইন্টারসিটি ট্রান্সপোর্ট ফর এক্সাম্পল ইজ নট আ সেন্ট্রাল সার্ভিস, দো ইটস আ টারসিয়ারি। এটা টারসিয়ারি সার্ভিস, পরিবহন, কিন্তু তবু এটা যে সার্ভিস, যে গুড আর সার্ভিসের কথা বলা হচ্ছে, এটা সেই ধরনের সার্ভিস নয়। অনলি গুডস এন্ড সার্ভিস দ্যাট অ্যাট্রাক্ট কাস্টমার আউটসাইড ফ্রম সেন্ট্রাল প্লেস। কেউ কলকাতায় বাস চাপার জন্য গ্রামগঞ্জ থেকে যায়? যায় না। তাহলে গ্রাম থেকে মানুষ কলকাতা যাবে, বা সাপোজ কোনো এক মেট্রো সিটিতে পরিষেবা নিতে যাবে, সেরকম কিছু পরিষেবা হতে হবে যে পরিষেবা মানুষকে আকর্ষণ করে। কলকাতায় মেট্রো চাপবে বা কলকাতায় ট্রেন চাপবে, এরকম কেউ যায় ট্রেন চাপা বা বাসে চাপার জন্য? যায় না। তাহলে এমন সার্ভিস, যেমন কলকাতায় চিকিৎসা করাতে অনেকে যায়, তাহলে যার তারপর তারা ডিপেন্ডেন্ট, এরকম ডিপেন্ডেন্ট সার্ভিস হতে হবে। Of course, it is not necessary for people to travel the central place to obtain such good and service। আবার সবসময় এটা নয় যে সেন্ট্রাল প্লেসে মানুষকে গিয়ে পরিষেবা নিতে হবে। অনেক সময় সেন্ট্রাল প্লেস থেকেও পরিষেবা পাঠানো হয়, যেমন ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি সাপ্লাই। বা সেলস এজেন্ট আর ভেন্ডার প্রোভাইড নিউজ পেপার পাবলিশড আর সেন্ট্রাল প্লেস and distributed in the complementary area। মানে একটা সেন্ট্রাল প্লেসে যে নিউজ পেপার ছাপা হয় প্রতিদিন, তার হিন্টারল্যান্ড বা কমপ্লিমেন্টারি এরিয়াতে বিভিন্ন সেলসম্যান পৌঁছে দেয়। এটা কিন্তু সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিসের একটা পারফেক্ট এক্সাম্পল। ওকে, such service are also included in the central service or function of central place concern। তাহলে এই ধরনের সার্ভিস গুলোকে সেন্ট্রাল প্লেস সার্ভিস হিসেবে কনসিডার্ড করা হয়। ওকে,
এছাড়াও হতে পারে দেখো হায়ার এডুকেশন, হেলথ সার্ভিস, আর অনেক ধরনের বা বিভিন্ন পণ্য পরিষেবা, মানুষ বিভিন্ন দ্রব্য কিনতে কলকাতা যায়, এই ধরনের সার্ভিস গুলো হচ্ছে সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিসের মধ্যে আসে। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো যে সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস কি, যা সেন্ট্রাল প্লেস যে ধরনের সার্ভিস প্রোভাইড করে তাকে সেন্ট্রাল গুড এন্ড সার্ভিস বলে। এটা অবশ্যই টার্সিয়ারি সার্ভিস হতে হবে। কোনো সেটেলমেন্ট যদি টার্সিয়ারি সার্ভিস প্রোভাইড না করে সে তাকে সেন্ট্রাল প্লেস বলা যাবে না। আবার সব ধরনের টার্সিয়ারি সার্ভিস সেন্ট্রাল সার্ভিস নয়, যেমন ইন্টারসিটি বাস সার্ভিস, ট্রেন সার্ভিস, মেট্রো সার্ভিস। ওকে, এমন সার্ভিস হতে হবে যেটা ডিপেন্ডেবল, যার উপরে হিন্টারল্যান্ডের পিপল ডিপেন্ড করে থাকে, যেমন মেট্রো সিটির জল সাপ্লাই, বা তোমার ধরো পঞ্চায়েত থেকে জল সাপ্লাই আসে, এখন ওই জল সাপ্লাইয়ের ওপর তুমি ডিপেন্ডেন্ট, এই ধরনের সার্ভিস গুলোকে বলা হয় সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস। নেক্সট, কনসেপ্ট অফ সেন্ট্রালিটি, কেন্দ্রিকতা। দেখো কেন্দ্রিকতা কিভাবে জাজমেন্ট হয়। A central place serve as the focal point for its complementary area. একটা সেন্ট্রাল প্লেস তার কমপ্লিমেন্টারি এরিয়া কোনগুলো, তার সীমানায় যে সেটেলমেন্ট গুলো থাকে, দেখো এই সেটেলমেন্ট গুলোকে বলা হয় তার কমপ্লিমেন্টারি এরিয়া। ওকে, এভাবে তার ইনফ্লুয়েন্স বা তার প্রভাবিত এলাকা আমরা বের করতে পারি। The importance of the central place as a focal point is produced by provision of goods and service. The size of the complementary area and number of people visiting it for obtaining various good and service. কি বলছে না, কত দূর থেকে মানুষ একটা সেন্ট্রাল প্লেসে সার্ভিস নিতে আসে, সেই দূরত্বই হবে ওই সেন্ট্রাল প্লেসের সীমানা। বোঝা গেল? যেমন কত দূর থেকে মানুষ কলকাতা আসে, সেটাই হবে ওই সেন্ট্রাল প্লেসের সীমানা। ভ্যারাইটি অফ গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইডেড এট দ্য সেন্ট্রাল প্লেস, size of complementary area and number of the visitor to place, all are interrelated। মানে যত বড় সেন্ট্রাল প্লেস হবে তার পণ্য পরিষেবা দেবার ক্ষমতা তত বেশি হবে, ততই বেশি মানুষ ডিপেন্ডেন্ট হবে, তার ইনফ্লুয়েন্স এরিয়া ততই বড় হবে। The importance of central place is function of number and hierarchical order of the goods and service provided there। অবশ্যই মনে রাখতে হবে যে সেন্ট্রাল প্লেস যখন সার্ভিস প্রোভাইড করে সেটা হায়ারার্কিয়াল অর্ডারে করে। তুমি বিডিও অফিসে চলে গেলে তোমাকে বিডিও অফিস সাপ্লাই দিয়ে দেবে না, বিডিও অফিস সাপ্লাই দেবে, সরি এসডি অফিস সাপ্লাই দেবে বিডিওতে, বিডিও অফিস সাপ্লাই দেবে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে তারপরে তোমার বাড়িতে কোনো পরিষেবা আসবে, তুমি সরাসরি বিডিও অফিসে গেলে সেটা পাবে না। সিস্টেম এভাবেই চলে। Any central place serve its own population and those living in complementary area। তাহলে সেন্ট্রাল প্লেসকে দুজনকে সার্ভিস দিতে হয়, তার নিজের ফ্যামিলি বা যারা তার মধ্যে থাকে, এই সেন্ট্রাল প্লেসের মাঝখানে যারা থাকে, আর কমপ্লিমেন্টারি এরিয়া বা হিন্টারল্যান্ডে যারা থাকে। এবার দেখো তার সেন্ট্রালিটি, দ্য সেন্ট্রালিটি অফ দ্য সার্চ সেন্ট্রাল প্লেস ডিপেন্ড আপন নাম্বার অফ পিপল কামিং ফ্রম আউটসাইড ফর ভেরিয়াস গুড এন্ড সার্ভিস। মানে ওই হিন্টারল্যান্ড থেকে কত মানুষ ওই সেন্ট্রাল প্লেসে পরিষেবা নিতে আসে, এটাই সেন্ট্রালিটির বিচার্য বিষয়। কিন্তু ওই সেন্ট্রাল প্লেস তার নিজের ফ্যামিলিকে বা ওই সেন্ট্রাল প্লেসের মধ্যে যারা থাকে তাদেরকে যদি সার্ভিস দিয়ে থাকে, এটা কিন্তু সেন্ট্রালিটির বিচার্য বিষয় নয়। By definition, every central place has surplus goods and service that are offered the people who living in the complementary area. This surplus good and service is measure for centrality। তাহলে নিজের ফ্যামিলিকে সার্ভিস দেওয়ার পর বা নিজের কেন্দ্রে যারা রয়েছে তাদেরকে সার্ভিস দেওয়ার পর যেটা উদ্বৃত্ত থাকে বা সারপ্লাস থাকে, সেই সারপ্লাস গুড সার্ভিস যখন তার পেরিফেরি এলাকাতে বা তার সীমানায় যে সেটেলমেন্ট রয়েছে তাদেরকে প্রোভাইড করা হয়, সেই সেটেলমেন্ট যখন স্যাটিসফাই হয়, এটাকে বলা হয় সেন্ট্রালিটি, বা কত দূর থেকে মানুষ ওই সার্ভিসটা পাওয়ার জন্য ডিপেন্ড করে আছে। হিন্স
Degree of centrality of a central place depend upon number and amount of good and supply that provide to its surrounding, not the central people. সেন্ট্রাল পিপিলকে দেওয়া সার্ভিস কখনো সেন্ট্রালিটির বিষয় নয়, বিষয় সেটাই যদি সেটা তার পার্শ্ববর্তী সেটেলমেন্টকে দেওয়া হয়। যেমন আবার উদাহরণ দিই, তোমার ফ্যামিলি, তুমি তোমার ফ্যামিলির খাবার জোগাড় করবে, তো একদম বলাই কথা রয়েছে, এটাই তো হওয়া উচিত। কিন্তু তোমার ফ্যামিলিকে তুমি ডেলি আর্নিং এনে দেবে, এটা তোমার ক্রেডিট না, এটা তোমার কর্তব্য। কিন্তু তুমি যদি তোমার ফ্যামিলি বাদে তোমার বাড়ির পাশে আরো 10টা ফ্যামিলিকে খাবার জোগাড় করে দিতে পারো বা তাদের ব্যবস্থা করে দিতে পারো, সেটা হচ্ছে ক্রেডিট, সেটা তোমার বিচার্য বিষয় যে তুমি ভালো কাজ করেছো। কিন্তু তোমার ফ্যামিলিকে তুমি এনে খাওয়াবে, এটা ভালো কাজের কি আছে? কনসেপ্ট হচ্ছে এরকম। The very large central place provided good and service only to the local residents does not have a centrality. যদি কোনো সেটেলমেন্ট শুধু তার লোকাল রেসিডেন্টসকেই খাবার প্রোভাইড করে বা কোনো গুড সার্ভিস প্রোভাইড করে, অন্য কাউকে যদি না দেয়, তবে তাকে সেন্ট্রালিটি হিসেবে ধরা যায় না। যেমন ম্যানুফ্যাকচারিং টাউন, এটা গুড সার্ভিস প্রোভাইড করে অনলি টু দ্য লোকাল পিপল, তাই এটা কখনোই সেন্ট্রালিটিতে কাউন্ট হয় না। এই কারণে এটা সেন্ট্রালিটিতে কখনোই কাউন্ট হয় না। ওকে, তাহলে তিনটে কনসেপ্ট আমাদের হয়ে গেল। সেন্ট্রালিটির কনসেপ্ট আই থিঙ্ক ক্লিয়ার। জিস্ট কি বলছে? সেন্ট্রালিটি হতে গেলে কোনো সেটেলমেন্ট তার হিন্টারল্যান্ডের বসতিকে সার্ভিস প্রোভাইড করতে হবে বা নেক্সট অর্ডার সেটেলমেন্টকে সার্ভিস প্রোভাইড করতে হবে, কিন্তু নিজের সেটেলমেন্টকে প্রোভাইড করা সার্ভিস তার সেন্ট্রালিটির বিচার বা বিচার্য বিষয় নয়। চলো নেক্সট আসি, কমপ্লিমেন্টারি এরিয়া। দেখো কমপ্লিমেন্টারি এরিয়ার কনসেপ্ট অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। কমপ্লিমেন্টারি এরিয়া কি না, এই হলো সেটেলমেন্ট, তার পাশে কত দূর থেকে মানুষ ওই সেটেলমেন্টের সার্ভিস নিতে আসছে, সেই এলাকাগুলিকে যদি আমি একটা সার্কেল ড্র করি এভাবে, সেই এরিয়া হবে কমপ্লিমেন্টারি এরিয়া। ঠিক এরকম, কমপ্লিমেন্টারি এরিয়া is a territory around a central place to which it provides service or territory to which act as a focal point। মানে কত দূর থেকে মানুষ এই অঞ্চলে সার্ভিস নিতে আসছে, তার কমপ্লিমেন্টারি এরিয়া তত বড় হবে। more important central place, larger will be its complementary area। যত বড় গুরুত্বপূর্ণ সেন্ট্রাল প্লেস হবে, যেমন দিল্লি এনসিআর, এর কমপ্লিমেন্টারি এরিয়া অনেক বড় হবে। কিন্তু তুলনামূলক যদি বর্ধমান টাউন, কল্যাণী টাউন, ব্যারাকপুর টাউন, এর কমপ্লিমেন্টারি এরিয়া ছোট হবে। এখানে আরো ওই কমপ্লিমেন্টারি এরিয়া কিভাবে, দুটো সেটেলমেন্ট যদি থাকে তার মাঝখানে কমপ্লিমেন্টারি এরিয়া কিভাবে তৈরি হবে, সেই সংক্রান্ত কিছু কনসেপ্ট এখানে দেখানো রয়েছে। চলো ওগুলো দরকার নেই, অনেকটা চাপ হয়ে যাবে, এমনিতেই নিতে পারবে না, অনেক বড় থিওরি এখন অনেক বাকি রয়েছে। পাশাপাশি যদি দুটো সেটেলমেন্ট থাকে কমপ্লিমেন্টারি এরিয়া কিভাবে ব্রেক করা হয়, এগুলো গ্র্যাভিটেশনাল অ্যানালিসিস থেকে দেখানো হয়। দরকার নেই, হ্যাঁ, জাস্ট এটুকুই এখান থেকে নোট করে রাখো। নেক্সট দেখো, রেঞ্জ অফ গুড, কোশ্চেন এসেছিল এখান থেকে, রেঞ্জ অফ গুড অ্যান্ড থ্রেশহোল্ড। রেঞ্জ অফ গুড কি? সহজ কথায় দেখো, আ কনজিউমার উইলিং টু ট্রাভেল হাউ মেনি ডিস্টেন্স টু পারচেস আ প্রোডাক্ট। মানে একজন কনজিউমার নিজে স্বেচ্ছায় কত দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে কোনো প্রোডাক্ট পারচেস করার জন্য, বা অন্য কথায় বললে কত দূর থেকে একজন ব্যক্তি ওই কেন্দ্রীয় অঞ্চলে কোনো পণ্য বা পরিষেবার জন্য আসে, সেটাকে বলা হয় ওই পণ্যের বা ওই দ্রব্যের বা ওই সার্ভিসের রেঞ্জ। যেমন যদি দেশলাই কিনতে হয়, ম্যাচিস্টিক দেশলাই কাঠি, তুমি নিশ্চয়ই তোমার বাড়ি থেকে কলকাতায় মেট্রো সিটিতে আসবে না, তোমার বাড়ির পাশের দোকান থেকে কিনবে। কিন্তু যদি আইফোন কিনতে হয়, তুমি কলকাতা চলে আসতে পারবে। যদি একটা ফোর্ডের গাড়ি কিনতে হয় বা বিএমডব্লিউ গাড়ি কিনতে হয়, তুমি কিন্তু মুম্বাই চলে যাবে, তাই না? তাহলে এটা ডিপেন্ড করে টাইপস অফ গুডস এর উপর বা সেই গুডস এর ইউটিলিটির উপর, ঠিক তো? কনজিউমার অফ মোস্ট অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইডেড
at the central place have to travel to the central place for obtaining them. তাহলে সেন্ট্রাল প্লেসে যে ধরনের পণ্য পরিষেবা দেওয়া হয় সেটা নিতে মানুষ সেন্ট্রাল প্লেসে আসে, কিন্তু কোন ধরনের পণ্যের জন্য ব্যক্তি কতটা ট্রাভেল করবে সেটা ডিপেন্ড করে ওই পণ্যের যারা ক্রেতা রয়েছে তাদের উপর বা তাদের সাইকোলজির উপর। A consumer of any service or good will be willing to travel only certain distance to buy concerned good. একটা নির্দিষ্ট দ্রব্য কিনতে একজন ব্যক্তি নির্দিষ্ট দূরত্বই ট্রাভেল করবে। This distance that only is ready to travel for obtaining a good would vary with perceived importance of the good. এবার কোন পণ্য কিনতে কতদূর ট্রাভেল করবে এটাও ডিপেন্ড করে ওই দ্রব্যের পারসিভড ইম্পর্টেন্স বা ইউটিলিটির উপর। ওই যে উদাহরণ দিলাম, one would not be ready to travel too far to buying a cake of toilet soap or pack of matchsticks। মানে কোনো টয়লেট সোয়াপ বা ম্যাচিস্টিক্স বা ধরো কোনো তোমার ডিটারজেন্ট এগুলো বা ধরো নিত্য প্রয়োজনীয় দ্রব্য আলু পেঁয়াজ এগুলো কিনতে মানুষ অনেক দূর যাবে? সাধারণত যাবে না। But some person would ready to travel even longer distance to purchase garments, jewelries, যেগুলো লাক্সারি গুডস। এই ধরনের লাক্সারি গুডস কিন্তু মানুষ পারচেস করতে অনেক দূর পর্যন্ত যেতে পারে। বা টু পারচেস আ কার, টু পারচেস আইফোন, এটা ডিপেন্ড করে ওই পণ্যের গুরুত্বের উপর। আর এটাকেই বলা হয় রেঞ্জ অফ গুড। তাহলে রেঞ্জ অফ গুড এটা কিন্তু এক ধরনের গুডস থেকে আরেকটা গুডসে ভ্যারি করে। মানে দেশলাইয়ের ক্ষেত্রে যা হবে আইফোনের ক্ষেত্রে তা নয়। মানে পণ্য টু পণ্য ভ্যারি করে। The maximum distance that a customer ready to travel to buy a product or obtain a service is the range of that good or service। মানে ওই পণ্যের রেঞ্জ হচ্ছে এটা। ফর এক্সাম্পল, ধরো এখান থেকে একজন ব্যক্তি এখানে হেলথ চেক আপ করাতে আসছে, বা আমি যদি বলি ধরো বাংলাদেশ থেকে মানুষ পিজি হসপিটালে হেলথ চেক আপ করাতে আসে, তার মানে বাংলাদেশের ভারতের হেলথ সার্ভিসের রেঞ্জ বাংলাদেশ পর্যন্ত আছে। ক্লিয়ার? Each good has its range and it may vary from short walkable distance to several kilometers। প্রত্যেক গুডস এর এরকম রেঞ্জ রয়েছে। লাক্সারি গুডস এর ক্ষেত্রে বেশি হবে, নেসেসারি গুডস এর ক্ষেত্রে কম হবে। ক্লিয়ার? কনসেপ্ট বোঝা গেছে? এই যে হাইলাইট করা জায়গা কোশ্চেন এখান থেকে ছিল। A consumer willing to travel how many distance to purchase a good called range, threshold, centrality, এরকম অনেক অপশন থাকবে। এটাকে বলা হয় রেঞ্জ। এর চেয়েও ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো থ্রেশহোল্ড। এখান থেকে কোশ্চেন অন্তত 5 বার পড়েছে। থ্রেশহোল্ড কি? থ্রেশহোল্ড হচ্ছে সেন্ট্রাল প্লেসে কোনো এক সার্ভিস প্রফিটেবল বা চালু থাকার জন্য ন্যূনতম যতজন ক্রেতার প্রয়োজন হয়। যেমন আজ সানডে দেখবে মার্কেটে বেরিয়ে মটন কাটছে। এখন মটন সার্ভিস তখনই ওখানে থাকবে বা মটন তখনই বিক্রি করা সম্ভব হবে যখন অ্যাটলিস্ট ধরো 15 জন কাস্টমার থাকবে যারা রবিবার দিনে মটন কিনতে আসে। এই 15 জনকে বলা হয় থ্রেশহোল্ড। ন্যূনতম 15 জন কাস্টমার থাকতে হবে। গ্রামের একটা প্রাইমারি স্কুল রান করানোর জন্য অন্তত 20টা স্টুডেন্ট থাকতে হবে। এই 20 জন স্টুডেন্টকে বলা হয় থ্রেশহোল্ড ওই স্কুলের রেসপেক্টে। শহরের একটা বিশ্ববিদ্যালয় রান করার জন্য অন্তত 400 পড়ুয়া থাকতে হবে। ওই 400 পড়ুয়া হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের রেসপেক্টে থ্রেশহোল্ড। তাহলে থ্রেশহোল্ডের কনসেপ্ট বোঝা গেল? থ্রেশহোল্ড কি? দ্য মিনিমাম নাম্বার অফ কাস্টমার নিডেড টু মেক আ সার্ভিস প্রফিটেবল ইন দ্য সেন্ট্রাল সিটি। মানে সেন্ট্রাল সিটির মধ্যে কোন সার্ভিসকে প্রফিটেবল রাখতে গেলে এখানে থ্রেশহোল্ড কথাটা প্রফিটেবল দিয়ে বিচার করা হয়। প্রফিটেবল রাখতে গেলে ন্যূনতম যতজন ক্রেতা থাকা প্রয়োজন বা ওই সার্ভিস নেওয়ার জন্য ব্যক্তি থাকা প্রয়োজন সেটাকে বলা হয় থ্রেশহোল্ড। তাহলে an establishment can provide goods and service only if
there is sufficient client to স্পেলিংটা মিস্টেক আছে, ক্লায়েন্ট টু মেক ইটস বিজনেস প্রফিটেবল, মানে কোনো একটা বিজনেস প্রফিটেবল হতে গেলে ন্যূনতম যতজন ক্রেতা থাকা প্রয়োজন, এটা হলো থ্রেশহোল্ড। দিস মিনিমাম ডিমান্ড অর নাম্বার অফ কাস্টমার ইজ কল্ড থ্রেশহোল্ড ফর গুডস অর সার্ভিস। এই মিনিমাম ডিমান্ডটাকে বলা হয় থ্রেশহোল্ড ফর গুডস এন্ড সার্ভিস। ক্লিয়ার হয়েছে? লিখে নাও, লিখে নাও, চট করে লিখে নাও। একদম মটন উদাহরণ দিয়ে লিখো যে একটা মটন শপ তখনই চলবে যখন মিনিমাম 15 জন মটন কিনবে, নাহলে একজন মটন কিনলে অত বড় ছাগল মেরে খাবে কে? মাটনের তো অনেক দাম। বাট স্কুল যদি 5 জন পড়ুয়া থাকে, স্কুল তো বাধ্য হয়ে বন্ধ হয়ে যাবে না, তাহলে মিনিমাম 15 জন থাকে। বাকি এখানে আর কিছু পড়ার দরকার নেই, শুধু কনসেপ্টটা মাথায় রাখো আর মিনিং গুলো বোঝার চেষ্টা করো। দেখো, মিনিমাম পপুলেশন টু রান আ প্রাইমারি স্কুল, মানে যতজন মিনিমাম স্টুডেন্ট দরকার একটা প্রাইমারি স্কুল চালাতে গেলে, সেটা থ্রেশহোল্ড। minimum population to run a higher secondary school, minimum population run to university, minimum patient to run a তোমার হেলথ ইনস্টিটিউট বা হসপিটাল, যতজন ন্যূনতম পেশেন্ট দরকার একটা হসপিটাল চালাতে গেলে, যদি সেটা না থাকে তার হসপিটাল চলবে না। তাহলে সবকিছু এরকম থ্রেশহোল্ড রয়েছে। ক্লিয়ার? এই হলো তোমার সেন্ট্রাল প্লেস থিওরির কনসেপ্ট। এখন আসল থিওরিটা আসেনি। এবার আসি কম্পিটিটিভ মার্কেট এরিয়া অ্যানালিসিস। কিভাবে মার্কেট এরিয়া সার্কুলার থেকে হেক্সাগন হয়ে যায়। দেখো, মার্কেট এরিয়া যখন এরকম সার্কুলার থাকে, মানে এতক্ষণ আমরা সার্কুলার মার্কেট এরিয়া দেখছিলাম। কনসেপ্ট কি বলেছে? এরিয়া the ideal condition providing good and service in the entire landscape of the settlement would be that uniformly spaced central place in such a manner no area is left unserved by a center and no area is double served or served by more than one central place। মানে এমন ভাবে মার্কেট এরিয়া থাকতে হবে প্রত্যেক কমপ্লিমেন্টারি এরিয়া একটা সেন্ট্রাল প্লেস থেকেই সার্ভিস নেবে, আবার কেউ ফাঁকাও থাকবে না বা সার্ভিস পাবে না এরকম নয়, প্রত্যেকে সার্ভিস পাবে, একটা জায়গা থেকেই পাবে, দুটো জায়গা থেকেও পাবে না, কেউ ফাঁকাও থাকবে না। দেখো, যদি সার্কুলার মার্কেট এরিয়া হয়, মার্কেট এরিয়া যদি এইভাবে সার্কুলার হয়, তবে এদের যে তিনজনের ম্যাচিং পয়েন্ট বা তিনজনের কাটিং পয়েন্ট, এই কাটিং পয়েন্টে দেখো এই যে জায়গা মাঝখানে ফাঁকা থেকে যাচ্ছে, ঠিক এই জায়গাগুলো দেখো ফাঁকা থেকে যাচ্ছে। তাহলে ক্রাইটেরিয়া কি ছিল? নো এরিয়া ইজ লেফট আনসার্ভ, কোনো এরিয়া এরকম ফাঁকা পড়ে থাকবে না, তাই সার্কুলার মার্কেট এরিয়া নিয়ে কাজ চলবে না। নেক্সট আসলো ডবল সার্ভ এরিয়া। যখন এই ধরনের কনসেপ্ট বা সার্কেল বা সার্কুলার মার্কেট এরিয়াকে এভাবে একে অন্যের উপর চাপিয়ে দেওয়া হলো, এই জায়গাগুলো দেখো ডবল সার্ভ হয়ে গেল, মানে এরা দুজনের থেকেই সুযোগ সুবিধা পাচ্ছে, এটাও ঠিক নয়। তাই দ্বিতীয় যে কনসেপ্ট, এই জায়গাগুলো দেখো এগুলো সব ডাবল সার্ভ সমস্যায় ভুগছে। এখান থেকে যে কনসেপ্টটা আসলো সেটা হলো হেক্সাগন। এখান থেকে কনসেপ্ট আসলো হেক্সাগন। দেখো, কোন এরিয়া যেমন ডবল সার্ভ হলো না, কোন এরিয়া ফাঁকাও পড়ে থাকলো না, সব দিক মানে যে ক্রাইটেরিয়া বলা হয়েছিল ক্রাইটেরিয়া বজায় থাকলো। The hexagon shape not only fulfill the above condition, means the entire area being served without any gap, মানে সম্পূর্ণ এরিয়াটা কোনো গ্যাপ ছাড়াই সার্ভ করতে হবে। এন্ড ওভারল্যাপ সমস্যা, যেটাকে বলা হয় ডবল সার্ভ, কোনো ওভারল্যাপ ওই ক্ষেত্রে হলো না। বাট এর সাথে আরো একটা সুবিধা কি না, হেক্সাগন শেপ অলসো correspond closely to that circular complementary area of a central place, এবং সেন্ট্রাল প্লেসের যে সার্কুলার কমপ্লিমেন্টারি এরিয়া সেটাও ধীরে ধীরে যখন হেক্সাগনে ট্রান্সফার হলো, তখন তাদের মার্কেট এরিয়া খুব সুন্দরভাবে নির্ধারণ করা গেল।
তাহলে প্রথমে ছিল সার্কুলার, সেখান থেকে ডাবল সাব সমস্যা, আলটিমেট হেক্সাগনে আসে। দেখো কোনো জায়গায় এখানে ফাঁকাও পড়ে নেই, আবার ডাবল সার্ভও নেই। ক্রিস্টেলার সাজেস্টেড দ্যাট দ্য বেস্ট শেপ রিজলভিং দ্য ক্রাইসিস অফ দ্য হেক্সাগন ল্যাটিস নেটওয়ার্ক where hexagon complementary area touch but don't overlap and provide maximum coverage of the area. তাহলে হেক্সাগন একদিকে যেমন সম্পূর্ণ এরিয়াকে সার্ভিস দিতে পারলো, আবার ওভারল্যাপ প্রবলেমও এখান থেকে সমাধান করা গেল। ক্লিয়ার? নেক্সট, নেস্টেড প্যাটার্ন অফ হায়ারার্কি। এবার আসি সেই K3, K4 আর K7 প্রিন্সিপাল, এগুলোকে বলা হয় হায়ারার্কি। দেখো হেক্সাগনের এই পরিষেবা অনুযায়ী ক্রিস্টেলার 3 ধরনের সেন্ট্রাল প্লেসের কনসেন্ট্রেশন, সেন্ট্রাল প্লেস এবং তার যে কমপ্লিমেন্টারি এরিয়াস বা তার পেরিফেরি এরিয়ার কনসেন্ট্রেশনকে 3টে ভাগে ভাগ করেছিল, K3, K4, K7। K3 হলো মার্কেট প্রিন্সিপাল, K4 ট্রান্সপোর্ট প্রিন্সিপাল, K7 অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল। মোট 3টে এরকম প্রিন্সিপালের কথা তিনি বলেছিলেন। এটা হলো সেন্ট্রাল প্লেস থিওরি ক্রিস্টেলার। তোমাদের লসের থিওরি পড়ানো হবে না। লস সম্ভাব্য এরকম 150টা প্রিন্সিপালের কথা বলেছিলেন। লসের থিওরিতে সম্ভাব্য প্রিন্সিপাল ছিল, প্রবাবেল কম্বিনেশন ছিল 150। অনেক জটিল থিওরি, আর ওখান থেকে কোশ্চেন এখনো পর্যন্ত সেভাবে আসেনি, তো পড়ার দরকার নেই ওটা। দেখো মার্কেট প্রিন্সিপাল, যেটাকে K3 বলা হয়, এখান থেকে আগের দিনই কোশ্চেন ছিল। K indicate the number of complementary areas of lower order center served by next higher order central place. K is the ratio of except second order in which lower order center are served by higher order central place. মানে একটা সেন্ট্রাল প্লেস বা কেন্দ্রীয় অঞ্চল কি হারে তার পার্শ্ববর্তী এলাকাকে সার্ভ করবে সেটাকে বলা হয় কে। একটা সেন্ট্রাল প্লেস তার কমপ্লিমেন্টারি এরিয়াকে কোন রেটে সার্ভ করবে, 1/3 নাকি 1/2 নাকি 1 রেটে, এটাকেই বলা হয় কে। ওকে, he assumed that people would not like to travel longer for lowest order good and service, and lowest order central place would be located in 7 km apart। তাই বলছি ছোট গ্রাম বা ওখানে যারা থাকে কোনো নেসেসারি নিডস এর জন্য তারা 7 কিলোমিটারের বেশি দূরে ট্রাভেল সাধারণত করে না, তাই ছোট গ্রামগুলো একে অন্যের থেকে 7 কিমি দূরত্বে থাকবে। নেক্সট অর্ডার সেন্ট্রাল প্লেস 12 কিলোমিটার, তারপরে 21, তারপরে 36, তারপরে 52, তারপরে 108 এবং তারপরে 186 কিলোমিটার ডিস্টেন্সে থাকতে পারে এবং তাদের জনবসতিও দিয়েছে। টেবিলের প্রয়োজনীয়তা নেই, অনেকটা চাপ হয়ে যাবে, নিতে পারবে না। কিভাবে হয় দেখো, প্রথমটা 7 কিমি দূরত্ব থাকে। নেক্সট হচ্ছে যেহেতু K3, তুমি √3 × 7 করো, দেখবে এই ভ্যালুগুলো আসতে থাকবে। √3 × 7 করলে অ্যান্সার 12 আসবে। দেখো √3 × 7 12.12 মানে গড়ে 12 আসছে। আবার তুমি এটাকে √3 × 12 করো, দেখো 20.78 বা 21 আসছে। আবার √3 × 21 করবে 36 আসবে। √3 × 36 করলে 52 আসবে। এইভাবে ভ্যালুগুলো এভাবে ইনক্রিজ হচ্ছে। তো ভ্যালু কিভাবে ইনক্রিজ হয় নেক্সট হায়ার অর্ডারে, এটা এতটা প্রয়োজনীয়তা নেই। তবে মনে রাখবে যে সেন্ট্রাল প্লেস গুলো একে অন্যের থেকে 186 কিলোমিটার দূরে থাকে গড়ে, এটা বলেছিলেন ক্রিস্টেলার। যে সে প্রকৃত সেন্ট্রাল প্লেস বা বড় মেট্রোপলিটন সেন্ট্রাল প্লেস, শুধু সেন্ট্রাল প্লেস না, মেট্রোপলিটন সেন্ট্রাল প্লেস একে অন্যের থেকে 186 কিলোমিটার দূরে থাকে। এবার দেখো হেক্সাগন হলেও দেখতে আলাদা, হেক্সাগন হলেও দেখতে আলাদা কিরকম, এখানে
আর বেশিক্ষণ লাগবে না, খুব বেশি হলে 10 মিনিট লাগবে। দেখো হেক্সাগন গুলো এভাবে দেখতে, তাই তো? এরা কোন রেটে সার্ভ করে? এরা সার্ভ করে 1/3 রেটে। মানে একটা হেক্সাগনকে সবাই একসাথে সার্ভ করবে না। ধরো এখানে যে সেন্টার প্লেস রয়েছে, এই হেক্সাগনকে সার্ভ করবে কিভাবে? এভাবে। এর 3/1 এই এরিয়াতে সার্ভ করবে। এর এইদিকে যে হেক্সাগন রয়েছে, ধরো এখানে আরেকটা ধরো সেন্টার প্লেস রয়েছে, এটা একটা সেন্টার প্লেস ছিল। এই সেন্টার প্লেসটাকে কিভাবে সার্ভ করবে? এইভাবে, এই দিকটা জাস্ট। আরেকটা ধরো এখানে সেন্টার প্লেস রয়েছে, এই সেন্টার প্লেস এই দিকটা সার্ভ করবে। বাকি এই অংশটা। তার মানে যেখানে আমরা মার্কেট প্রিন্সিপাল পড়ছি, K3, K3 তে একটা সেন্ট্রাল প্লেস নেক্সট হায়ার অর্ডার কি? সেন্ট্রাল প্লেস নেক্সট হায়ার অর্ডার কে কোন রেটে সার্ভ করে? 1/3 রেটে সার্ভ করে। দেখো এটা একটা সেন্ট্রাল প্লেস, মাঝখানে এটা একটা সেন্ট্রাল প্লেস, এই সেন্ট্রাল প্লেস তার পরবর্তী যে অর্ডার, মানে এই সেন্ট্রাল প্লেস গুলোকে কোন রেটে সার্ভ করেছে? 1/3 রেটে। কারণ কি? তুমি দেখো এখান থেকে একটা লাইন টেনে দাও, দেখো এটাকে সমান 3টে ভাগে ভাগ করেছে, 1, 2, 3। এখানেও দেখো এখান থেকে লাইন টেনে দাও, 1, 2, 3 সমান 3টে ভাগে ভাগ করেছে। তাহলে এ হচ্ছে ওর 1 ভাগে সার্ভ করবে, 2 ভাগ ফাঁকা পড়ে থাকবে। এখানে ধরো আরেকটা সেন্ট্রাল প্লেস রয়েছে, সে এই অংশগুলো সার্ভ করবে। আবার এখানে একটা সেন্ট্রাল প্লেস থাকবে, সেইগুলো সার্ভ করবে। এইভাবে চলতে থাকে। ওকে, এই সেন্ট্রাল প্লেস চাইলে ওই ছোট সেন্ট্রাল প্লেসকে কিন্তু সার্ভ করবে, এটা সিস্টেমে নেই। তাহলে in the given figure 1 is the higher order settlement and 2 is the lower order settlement. তাহলে মাঝখানে সেন্টার প্লেসের এর অর্ডার হচ্ছে 1, এটা হলো 2 এবং একে ঘিরে এই ছোট যেগুলো রয়েছে এগুলো হলো থার্ড অর্ডার সেটেলমেন্ট। তাহলে সেটেলমেন্ট 2 কাকে সার্ভ করবে? সেটেলমেন্ট 2 সার্ভ করবে সেটেলমেন্ট 3 গুলোকে। এরাও আবার ঠিক একই 1/3 রেটেই সার্ভ করবে। বোঝা গেছে? এবার দেখো কিভাবে ভ্যালুটা 3 আসে, কেন প্রিন্সিপালকে K3 বলা হয়। Here small village means lower order settlement would be served from itself and except that would serve by surrounding 6 complementary areas. মানে এখানে মাঝখানে সেন্ট্রাল প্লেস কাকে কাকে সার্ভ করছে? দেখো নিজের এই এলাকা, নিজের এই এলাকা এটাকে তো সম্পূর্ণ সার্ভ করতেই হচ্ছে, মানে নিজের ফ্যামিলি। ধরো এই সেন্ট্রাল প্লেসের নিজের ফ্যামিলি হচ্ছে এটা, এই পর্যন্ত তার নিজের ফ্যামিলি। তাহলে নিজের ফ্যামিলিকে সম্পূর্ণ সার্ভ করছে, প্লাস পাশে আর কটা রয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, পাশে আর 6টা সেটেলমেন্ট তাকে কোন হারে সার্ভ করছে? 1/3 হারে সার্ভ করছে, তাই তো? তাহলে 1 প্লাস 6 ইন্টু 1/3 কাটলে কত হবে? 2, 1 প্লাস 2 মানে আলটিমেট দাঁড়ালো 3। এই কারণে এটাকে বলা হয় k is equal to 3। মানে এক্ষেত্রে যে প্রিন্সিপাল সেটা 3 ভ্যালুতে হয়ে থাকে। 3 ভ্যালু মানে কি রকম? দেখো 1 প্লাস 6 ইন্টু 1/3 মানে এই বিন্যাস অনুযায়ী বলা যায় একটি আঞ্চলিক রাজধানী থাকবে, সেখানে প্রভাব বলয়ের 3টি বিভাগীয় প্রধান শহর, 9টি স্থানীয় প্রধান শহর, 23টি জেলা, 41টি গ্রাম, 241টি গ্রামীণ শহর, 243টি গ্রাম এবং 729টি পল্লী বাজার। এটা হিসাব দেখেছি, দরকার নেই। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা, এটা নোট ডাউন করবে। দেখো দুটো জিনিস ইনক্রিজ হয়, আলাদা আলাদা করে নোট ডাউন করো। নাম্বার অফ কমপ্লিমেন্টারি এরিয়াস। কমপ্লিমেন্টারি এরিয়াস মানে কি? এই সেন্ট্রাল প্লেস
কতগুলো কমপ্লিমেন্টারি এরিয়াকে সার্ভ করছে, কোন অর্ডারে বাড়ছে। কিভাবে ইনক্রিজ হবে? 1 থেকে শুরু হয়, 1, 3, 9, 27, 81, 243 এইভাবে বাড়বে। সব 3 এর গুণফলে রয়েছে। দেখো এটা কিন্তু নাম্বার অফ কমপ্লিমেন্টারি এরিয়াস, নাম্বার অফ সেন্ট্রাল প্লেস নয়। আর একটা ইনক্রিজ হয় নাম্বার অফ সেন্ট্রাল প্লেস। নাম্বার অফ সেন্ট্রাল প্লেস ইনক্রিজ কিভাবে হবে? দেখো প্রথমে একটা সেন্ট্রাল প্লেস ছিল, তারপরে হবে 2, একের পরে 2 আসে, তারপরে 3 ইন্টু 2 6, 3 ইন্টু 6 18, তারপরে 54। সেন্ট্রাল প্লেসের সংখ্যা এভাবে বাড়ে। এটা হচ্ছে সেন্ট্রাল প্লেস, এটা হলো কমপ্লিমেন্টারি এরিয়াস। দুটো আলাদা। কমপ্লিমেন্টারি এরিয়া প্রথম থেকেই একই রকম ভাবে বাড়তে থাকে, কিন্তু সেন্ট্রাল প্লেস একের পরে 2 হয়, তারপরে 6, 18, 54 এইভাবে বাড়তে থাকে। ক্লিয়ার? চলো এই কনসেপ্টে আসবে এবার। নেক্সট প্রিন্সিপাল k is equal to 4, এটার নাম হচ্ছে ট্রান্সপোর্ট প্রিন্সিপাল। এম কি ছিল? aim at the minimizing the length of the road connecting central place at different hierarchical order। বিভিন্ন হায়ারার্কিয়াল অর্ডারে রোডের লেন্থ কমানো বা ট্রাভেল ডিস্টেন্স কমানো ছিল ট্রান্সপোর্ট প্রিন্সিপালের উদ্দেশ্য। এক্ষেত্রেও হেক্সাগন রয়েছে, হেক্সাগন গুলোকে আলাদা ভাবে ভাগ করা হয়েছে। দেখো একটা হেক্সাগন এভাবে ডেভেলপড হয়েছে, এখানে যে সেন্ট্রাল প্লেস রয়েছে সেই হেক্সাগনের অর্ধেকটা সার্ভ করবে, আর এই দিকে একটা সেন্ট্রাল প্লেস রয়েছে সেই এই হেক্সাগনের অর্ধেকটা সার্ভ করবে। মানে এক্ষেত্রে 1/2 রেটে সার্ভ হবে। কোন রেটে? 1/2 রেটে। আগেরটা 1/3 হারে হচ্ছিল, এটা 1/2 হারে হয়। এবং এদেরও তুমি দূরত্ব নির্ধারণ করতে পারো। প্রথমটা √4 × 7, মানে সবচেয়ে ছোট গ্রাম। এখানে 7টা অর্ডারের কথাই সর্বোচ্চ বলা হয়েছে, মিনিমাম 7, মানে সর্বোচ্চ 7টা অর্ডার এক্ষেত্রে হতে পারে। দেখো এই জায়গাগুলো ডিটারমাইন করতে পারে। তো এটা এখানে ক্যালকুলেট করেই দেওয়া আছে যে মার্কেট প্রিন্সিপালে দূরত্ব 7 কিলোমিটার হবে, কিন্তু ট্রান্সপোর্ট প্রিন্সিপালে কত হবে? তাহলে √4 × 7 করতে হবে। এটা √3 জায়গায় √4। দেখো এই উদাহরণটাই এখানে দেওয়া হয়েছে, পরে নিজেরা ওটা তুমি ক্যালকুলেট করতে পারো। √4 × 7 ভ্যালু করলে যেগুলো আসবে, এভাবে আবার √4 সেই ভ্যালুটা করতে করতে সপ্তম অর্ডার পর্যন্ত গেলে হাইয়েস্ট লেভেলের যে সেন্ট্রাল প্লেস, যেমন কে থ্রিতে হাইয়েস্ট লেভেলের সেন্ট্রাল প্লেস 186 কিলোমিটার দূরে দূরে ছিল, কে4 কিন্তু ওই দূরত্বটা আরো বেড়ে যাবে, কে4 এই ডিস্টেন্স আরো বাড়তে থাকবে। ওকে, তো ওটা ক্যালকুলেশনের দরকার নেই, জাস্ট এখানে বোঝার চেষ্টা করো মাঝখানে এই সেন্ট্রাল প্লেস। আবারও বলছি, এই সেন্ট্রাল প্লেসের যে সীমানা, দেখো নিজের ফ্যামিলিকে আগে খেতে দিতে হবে, তাই তো? তাই নিজের ফ্যামিলিতে পুরোটা সার্ভ করতে বাধ্য, না হলে অশান্তি হবে। তো নিজের ফ্যামিলিতে ধরো পুরোটা সার্ভ করলো, মানে এক তো হয়েই গেল, মানে সম্পূর্ণ একটা হেক্সাগন সার্ভ করতে হয়েছে। প্লাস আশেপাশে দেখো কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা সেটেলমেন্টকে 1/2 হারে সার্ভ করতে হলো। তাহলে 1/2 × 6 কাটলে হবে 3। তাহলে 1 + 3 মানে কত হচ্ছে? 4। এই 4 হলো k is equal to 4। এই 4 কেই বলা হয় k is equal to 4। এই কারণে, ঠিক এই কারণে সেন্ট্রাল প্লেসের দ্বিতীয় প্রিন্সিপাল ট্রান্সপোর্ট প্রিন্সিপালকে K4 বলা হয়। দেখো প্রত্যেকটা কোন হারে সার্ভ করেছে এখানে, যদি রেট গুলো দেখো, প্রত্যেক হেক্সাগন এখানে 1/2 হারে সার্ভ হয়েছে। জাস্ট এই ভেতরের দিকগুলো সার্ভ হয়েছে। দেখো ক্যাচ চলে গেছে, দাঁড়াও।
দেখো জাস্ট এই ভেতরের দিকগুলো সার্ভ হয়েছে, দেখেছো? প্রত্যেকটা ক্ষেত্রে তাই। সব হাফ। দেখো বাকি অর্ধেকটা করে ফাঁকা পড়ে রয়েছে, মানে হেক্সাগোনালকে মাঝখান থেকে এরকম কর্নার অনুযায়ী কেটে দেওয়া হয়েছে। ওয়ান প্লাস হাফ অফ সিক্স এই হিসাবে ভাগ করা হলে এটা k = 4 কিভাবে হয় দেখালাম। এবার দেখো এখানেও দুটো জিনিস দেখতে হবে, এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, ম্যাচিং এ থাকে, বিভিন্ন জায়গায় থাকে। এক হচ্ছে নাম্বার অফ কমপ্লিমেন্টারি এরিয়া কিভাবে বাড়বে। দেখো কমপ্লিমেন্টারি এরিয়া সবসময় এক থেকে শুরু হয়, কারণ নিজের প্লেসকে সার্ভ করতেই হয়। একের পরে যেহেতু k4 4 আসবে, 4 এর পরে আসবে 4 × 4 মানে 16, 16 × 4 মানে 64, 64, নেক্সট 64 × 4 মানে 256, এই হারে বাড়তে থাকবে। আরেকটা হয় নাম্বার অফ সেন্ট্রাল প্লেস। সেন্ট্রাল প্লেসের সংখ্যা কিভাবে বাড়বে? প্রথমে 1 তো থাকবেই, আগেরটা একের পরে 2 ছিল, তাই তো? এটা হবে একের পরে 3, আগেরটা একের পরে 2 ছিল, এটা হবে একের পরে 3, 3 এর পরে 3 × 4 12, 12 × 4 48, 48 × 4 192, এই হারে বাড়বে। তাহলে কমপ্লিমেন্টারি এরিয়া হচ্ছে ওপরে সিওপি মানে হচ্ছে কমপ্লিমেন্টারি এরিয়া, সরাসরি 1 4 16 64 256 এই হারে বাড়ে। কিন্তু নাম্বার অফ সেন্ট্রাল প্লেস এটা বাড়ছে একের পরে 3, যেহেতু এটা দ্বিতীয় একের পরে 3, প্রথমেরটা একের পরে 2 ছিল, তারপরটা 4 হবে, তারপরে 12 48 192, এইভাবে চলতে থাকবে। এরপরে লাস্ট যেটা পড়ে রয়েছে দেখো, সেটা হলো k7। এই প্রিন্সিপালকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল। অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? শাসন কার্য। এখন ধরো একটা হেক্সাগন যদি আমি এভাবে বানাই, ধরো এটা একটা হেক্সাগন। এখন এই হেক্সাগনের অর্ধেকটা এই দিকের সেন্ট্রাল প্লেস শাসন করবে, আর অর্ধেকটা এই দিকে সেন্ট্রাল প্লেস শাসন করবে। এটা দেখতে খারাপ লাগে, এটা দেখতে খারাপ লাগে, তাই বা শাসন কার্যে অসুবিধা হয়, একদিকে এক রকমের আইন, একদিকে ধরো আরেক রকমের আইন। তাই আইন কার্যে যাতে অসুবিধা না হয়, এক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপালে সেন্ট্রাল প্লেস তার পার্শ্ববর্তী যে নেক্সট অর্ডার সেটেলমেন্ট রয়েছে তার সম্পূর্ণটাকে সার্ভ করে, ওই হেক্সাগনের সম্পূর্ণটাকেই সার্ভ করবে। এই কারণে প্রিন্সিপাল হয়। নিজেকে তো দেখো অ্যাডমিনিস্ট্রেশন মানে নিজের যে সেন্টার, এখানে তো সার্ভিসটাকে প্রোভাইড করতে হবে, এটা বরাবরই এক থাকে। নিজের যে সেন্টার, এখানে তাকে সার্ভিস প্রোভাইড করতেই হচ্ছে। তাহলে 1 প্লাস আশেপাশে আরো 6টা এরকম সেন্ট্রাল প্লেস রয়েছে, 1 প্লাস 6, অ্যান্সার হলো 7। এগুলো পুরোটাতেই সার্ভ করা হয়। আচ্ছা ওটা কেন 3 হবে? ওটা হিসাব হচ্ছে যে প্রিন্সিপাল তার চেয়ে 1 কম হয়, যে প্রিন্সিপাল তার চেয়ে 1 কম হয়। দেখো এটা তোমার k7 একের, এটা হচ্ছে একের পরে 6 আছে, k4 হলে 3 হবে, k3 হলে 2 হবে। বোঝা গেছে? ওরও হিসাব আছে, অত ভেতরে ঢোকার দরকার নেই, প্রত্যেকটা হিসাব আছে। দেখো তাহলে হায়ার অর্ডার সেটেলমেন্ট সার্ভ কমপ্লিমেন্টারি এরিয়া অফ 6 লোয়ার অর্ডার সেটেলমেন্ট এট 1 রেট। এক্ষেত্রে সার্ভিস রেটটা কিরকম? এক্ষেত্রে সার্ভিস রেটটা হচ্ছে 1 রেট, এক হারে সার্ভ করবে। এক্ষেত্রে সার্ভিস রেট এক হারে সার্ভ করবে, 1, এটা 1 রেটে সার্ভ হবে। সো কমপ্লিমেন্টারি এরিয়া কিভাবে বাড়বে? COM কমপ্লিমেন্টারি এরিয়া বাড়বে কিভাবে? 1 প্রথমে নিজেরটা, তারপরে আরো 6টা রয়েছে, 1 আর 6 মানে 7 হলো, 7 × 7
49, 49 ইন্টু 7 343, এভাবে বাড়বে। ঠিক একইভাবে সেন্ট্রাল প্লেস কিভাবে বাড়বে? প্রথমে 1 হয় বলেছিলাম, 7 মানে এর চেয়ে 1 কম হয়, মানে মাঝখানেরটা বাদ দিতে হয়, বাদ দিলে হয় 6, 6 ইন্টু 7 মানে 42, 42 ইন্টু সরি এটা 42 হবে, 42 ইন্টু 7 মানে 294। এই হারে সেন্ট্রাল প্লেসের সংখ্যা বাড়তে থাকে। এবং এক্ষেত্রে সবচেয়ে ছোট সেন্ট্রাল প্লেস বা সেভেন্থ অর্ডারের সেন্ট্রাল প্লেসের ন্যূনতম ডিস্টেন্স কত হবে? √7 ইন্টু 7, এটা হচ্ছে K7 প্রিন্সিপাল। K4 প্রিন্সিপালে কত ছিল? √4 ইন্টু 7। K3 প্রিন্সিপালে কত ছিল? √3 ইন্টু 7। এটা কি না, এটা সেভেন্থ অর্ডার, এটা হচ্ছে সেভেন্থ অর্ডারের যে সেটেলমেন্ট, মানে একদম ছোট গ্রামগুলো, সবচেয়ে ছোট যে সেন্ট্রাল প্লেস তাদের ন্যূনতম দূরত্ব এক্ষেত্রে 12 কিলোমিটার ছিল। এক্ষেত্রে √4 ইন্টু 7 করলে হবে 14 কিলোমিটার। এক্ষেত্রে √7 ইন্টু 7 করলে ভ্যালুটা আসবে, ভ্যালু কত আসবে? √7 ইন্টু 7, 18.52। এই হচ্ছে গল্প। ঠিক আছে? তো অনেক বড় থিওরি এবং খুবই প্রাসঙ্গিক থিওরি, প্রত্যেকটার পিছনে কিছু বৈজ্ঞানিক কারণ আছে। হুম? ভালো করে বোঝার চেষ্টা করবে যে কি বলা হয়েছে থিওরিতে, বা সবচেয়ে আগে যেটা পড়তে হয় রেঞ্জ, থ্রেশহোল্ড আর এই কনসেপ্ট গুলো। কমপ্লিমেন্টারি এরিয়া কিভাবে বাড়ে, সেন্ট্রাল প্লেস কিভাবে বাড়ে। দেখো কমপ্লিমেন্টারি এরিয়া আর সেন্ট্রাল প্লেস দুটো বিষয় একই নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো অনেকে এটা দেখেই দেখে নেয়, তবে দুটোর ক্ষেত্রে কিন্তু এই গ্যাপটা 7 অন্তর থাকবে। সেটা একটা সংখ্যা পদ থেকে দেখবে তাহলেই হিসাব মিলে যাবে। প্রথমটা দেখো পার্থক্য 7 এর নাও থাকতে পারে, তার পদ থেকে দেখবে, দেখবে ঠিকই মিলে যাবে, তাহলে ধরতে আর অসুবিধা হবে না। এরপরে যেটা রয়েছে দেখো ক্রিটিসিজম। ক্রিটিসিজম পড়ার দরকার নেই, আমি দু একটা ক্রিটিসিজম বলে দিচ্ছি, যদি পড়ে তো ওগুলো থেকেই আসবে। দেখো এক হচ্ছে যে আইসোটপিক সারফেসের কথা বলেছিল না, ফ্ল্যাট সারফেস, এই ধারণাটা একটা অবান্তর বা থিওরিটিক্যাল কনসেপ্ট, যেটা বাস্তবে এরকম আনইভেন যে সার্ভিস, সেটা সরি বাস্তবে যেরকম ফ্ল্যাট সার্ভিস সেটা পাওয়া যায় না। বেশিরভাগ ল্যান্ড সার্ফেস হচ্ছে আনডিউলেটিং সার্ফেস। নেক্সট, ইকুয়াল পারচেসিং পাওয়ার, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য রিসোর্স, এই ধরনের ধারণাগুলো অবান্তর ধারণা। নেক্সট তিনি বলেছিলেন কনসেপ্ট অফ পারফেক্ট কম্পিটিশন ইজ আনট্রু ইন রিয়েলিটি। দেখো পারফেক্ট কম্পিটিশনের কথা বলেছিলেন, কিন্তু সেটা প্রকৃতপক্ষে দেখা যায় না। সাম ফার্ম মেকিং মোর মানি দেন আদার্স, কেউ কেউ বেশি লাভ করে, কেউ কম। আবার যারা ক্রেতা সবসময় এরকম সেই রেশিওনাল ম্যান হয় না, যে বাড়ির পাশ থেকে কিনবো। অনেকে এরকম দেখবে বাড়ির পাশের দোকান থেকে কোনো জিনিসপত্র না কিনে 5 মিনিট দূরে যে দোকান রয়েছে সেখান থেকে কিনতে যায়। এ ধরনের প্রশ্নের উত্তর ক্রিস্টেলারের কাছে নেই। বা সবসময় যে ধরো 200 টাকা কেজি মাংস বিক্রি করছে তারই সব মাংস বিক্রি হবে, যে 210 টাকা কেজি বিক্রি করছে তার যে বিক্রি হবে না, ব্যাপারটা এরকম নয়। অনেকটা এই গুডউইল এর উপর ডিপেন্ড করে। তো এই ধরনের কিছু আহ, সমালোচনা রয়েছে, চাইলে একবার এগুলো রিডিং পড়ে নেবে, রিডিং পড়লে নিজেরাই বুঝতে পেরে যাবে। নেক্সট, অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য সেন্ট্রাল প্লেস ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতেও সেন্ট্রাল প্লেসের অ্যাপ্লিকেবিলিটি কতটা রয়েছে, এক সময় এগুলো পড়তে হতো। এখন সেন্ট্রাল প্লেস থিওরির বাজার একটু কমেছে, মানে সেন্ট্রাল প্লেসকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, তো তোমাদেরও এতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। অগাস্ট লসের থিওরি আমি আর পড়াবো না এবছর, এ অনেক জটিল থিওরি অগাস্ট লস, দরকার নেই। অগাস্ট লসের থিওরির
এখানে দেখো এই জায়গাটা একটু নোট করে রাখতে পারো যে অগাস্ট লসের মতে ওই যে কে ভ্যালু মানে K3 K4 আর K7 যেটা সেন্ট্রাল প্রেস সিরিজে 3টে ছিল, ওই কে ভ্যালু সম্ভাব্য 150টা হতে পারে, সম্ভাব্য 150 পর্যন্ত হতে পারে, মানে মাল্টিপিল কে ভ্যালুস কথা বলেছে অগাস্ট লস। এই হচ্ছে তার কনসেপ্ট। দেখো কে ভ্যালু কিভাবে থাকে, 3 4 7 9 12 13 16 19 21, কে ভ্যালু এভাবে চলতে থাকে। এখন মনে হতে পারে যে তাহলে 13 পরে 14 কোথায় গেল, 14 নেই, 14 না থাকার পিছনে কারণ আছে। আচ্ছা আর একটা কনসেপ্ট লিখে রাখো, প্রথম এই যে সিটি রিচ আর সিটি পোর, এই কনসেপ্টটা দিয়েছিল অগাস্ট লস, মানে তার সেন্টার পেজ থিওরিতে দেখো, মানে ঠিক এটা কিভাবে বোঝানো যায়, মানে কোনো দেখবে সেই তোমার স্পিনার হয় না, স্পিনার মানে ঘূর্ণন চাকতি যেগুলো, সেটা হঠাৎ করে ঘুরিয়ে দিলে দেখবে তার ব্লেড গুলো ঠিক পাখার ফ্যানের ব্লেডের মতো এরকম ফাঁকা হয়ে যায় বা চলতে শুরু করে। তো মাঝখানে একটা করে এরকম সিটি পোর সেক্টর থাকবে, একটা করে সিটি রিচ সেক্টর থাকবে, এই হিসাবে গড়ে ওঠে। এটা বোঝানোর জন্য গ্রাফিক্স দরকার, আলাদা একটা গ্রাফিক্স আছে, সেটা দেখি এক সময় পড়ানো হতো, এখন আর হয় না। তো মনে রাখবে যে ছটা সিটি রিচ এবং ছটা সিটি পোর সেক্টরের কথা অগাস্ট লস তার থিওরিতে বলেছিলেন, এরকম 12টা টোটাল সেক্টর ছিল আর 150টা কম্পোজিশন ছিল। ওকে, এর বেশি কিছু প্রয়োজন নেই এখান থেকে।